হোমিওপ্যাথি লাভার গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় লাইকোপোডিয়াম ক্লাভেটাম। আলোচনা করবেন বাংলাদেশের বিশিষ্ট ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডক্টর ABM শহীদুল্লাহ স্যার, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন জটিল ও কঠিন রোগীর সুচিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথির প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি এই হোমিওপ্যাথি লাভার গ্রুপের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো নিয়ে ওনার অত্যন্ত অসাধারণ অবদান আছে। ওনার মূল উদ্দেশ্য আমরা সকলে যেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হতে পারি, সকলে হানিম্যানের অনুসারী যেন হতে পারি। তো আমি বেশি কথা না বলে সরাসরি ডক্টর ABM শহীদুল্লাহ স্যারের কাছে চলে যাব। আজকের আলোচনা লাইকোপোডিয়াম ক্লাভেটাম। ডক্টর ABM শহীদুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডা জনিত কারো অসুস্থতা যাতে না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। আজকের আলোচ্য বিষয় লাইকোপোডিয়াম ক্লেভেটাম। এটি একটি ক্লাবমস নামক এক প্রকার পাহাড়ি শেওলা জাতীয় গুল্ম এবং এটির রেণুগুলো নিষ্পেষিত করে এর নিষ্ক্রিয় অবস্থার স্ফুরণ ঘটানো হয়। এর শাখার স্পাইকগুলোর মাঝে অতি সূক্ষ্ম রেণু থাকে এবং ওগুলো খোলে মর্জন করে সুরাসারে মিশ্রিত করে কাদার ন্যায় করে অতঃপর 5 গুণ সুরাসার মিশিয়ে মাদার টিনজার প্রস্তুত করা হয়। ডাক্তার হিনিম্যান এটা প্রুভ করেন। মাইজোমার দিক থেকে এই ওষুধটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিবিলিটিক, অর্থাৎ টিউবারকুলার দোষের উপর কাজ করবে সেটা নিঃসন্দেহ। লাইকোপোডিয়ামকে নিষ্কৃত দ্রব্য হিসেবে এলোপ্যাথি ঔষধে এটাকে পিল বা বড়ির আবরক পদার্থ হিসেবে কেবল ব্যবহার করা হতো, কিন্তু হিনিম্যান প্রুভিং এর মাধ্যমে এটার নিষ্ক্রিয়তা দূর করে ভেতরকার শক্তির স্ফুরণ ঘটিয়ে হোমিও ঔষধগুলোর মাঝে একটি শক্তিশালী ঔষধ রূপে কীর্তিস্তম্ভ স্থাপন করে গেছেন। এমন মুহূর্ত নেই এই ওষুধটির প্রয়োজন পড়ে না। শিশু থেকে শুরু করে যুবা, বৃদ্ধ, মহিলা, এমনকি কেউ নেই যে এই ওষুধটির প্রয়োজনীয়তা লক্ষ্য না করা যায়। এই ওষুধটিকে চিনতে হলে যেখানে দেখা যাবে যে একজন কঠোর প্রকৃতির মানুষ ধমক না দিয়ে কাউকে কথা বলে না, তবে এখানেও একটি বিশেষত্ব লক্ষ্য করার মতো আছে, আর সেটি হলো সে নিজের থেকে দুর্বল ব্যক্তিদের সঙ্গে কেবল রূঢ় আচরণ করে, কিন্তু তার থেকে ক্ষমতাবান লোকের প্রতি একটি ভীতিভাব থাকে। এমনকি সকল কাজের প্রতি তার একটি ভীতিভাব লক্ষিত হয়। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে ভয়, মঞ্চে উঠতে, কবিতা আবৃত্তি করতে, উকিল হলে বিচারকের সামনে দাঁড়িয়ে কথা বলতে ইত্যাদি অবস্থায় ভয় লাগে। কিন্তু আশ্চর্যজনক কথা হলো, যদি সে কোনো কাজ একবার শুরু করে দেয় তবে তার সাফল্যের সঙ্গে সম্পাদন করতে পারে। তার এমনি স্বভাব যে সে লোক সঙ্গ পছন্দ করে না, পরলোক পরিচিত কজন বন্ধু বান্ধব ছাড়া অন্য কাউকে পছন্দ করে না। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, একেবারে নিকটে কেউ থাকবে না, অথচ সামান্য দূরে কেউ থাকুক, যেন ডাক দেওয়া মাত্রই তাকে কাছে পেয়ে প্রয়োজন মেটানো যায়। এটাতেই সে তৃপ্ত থাকে। একা ঘরেও সে রাত্রি যাপন করতে ভয় পায় এবং এর জন্য সে কেবল পাশের ঘরে কেউ থাকুক এটাই কামনা করে। আবার অন্যভাবে দেখলে তার একটি কোমল প্রবৃত্তিও লক্ষ্য করা যায়।
কোনো আবেগী গল্প কাহিনী, নাটক ও সিনেমার করুণ দৃশ্যে চোখে পানি এসে যায়। এমনকি দীর্ঘদিনের বিচ্ছেদের পর কোনো আপনজনের সঙ্গে সাক্ষাৎ হলে বা কেউ ধন্যবাদ দিলেও সে কেঁদে ফেলে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে লাইকোপিডিয়ামের রোগী কারো সঙ্গ পছন্দ করে না, অথচ সামান্য একটু দূরে কেউ থাকুক, প্রয়োজনে যাতে ডাকলে তাকে কাছে পাওয়া যায়। এই যে তার অসন্তোষের মাঝে একটি সন্তুষ্টির ভাব, এই যে বিপরীত অবস্থা, তার শরীরে টিউবারকুলার দোষ না থাকলে আসে না। আরেকটি কথা, যে ওষুধগুলোতে আমরা সরিক, সাইকোটিক ও সিফিলিটিক দোষের সন্ধান পাই, সেই ওষুধটি যে একটি টিউবারকুলার দোষের ঔষধ তা মনে রাখতে হবে। যা হোক, উপরোক্ত লক্ষণগুলোর সমন্বয় সহ যদি আমরা দেখি রোগ লক্ষণের ডান দিক থেকে শুরু করে বাম দিকে যায় বা ডান দিকে সীমাবদ্ধ থাকে, বিপরীত হলো লেগেসিস। বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অধিকাংশ রোগ লক্ষণের বৃদ্ধি হয়, কোষ্ঠবদ্ধ থাকে, ক্ষুধা থাকা সত্ত্বেও 2-4 গ্রাস খাদ্য গ্রহণে পেট পূর্ণ হয়ে যায়, উদরে বায়ু সঞ্চয় ঘটে, মেজাজ যেমন গরম তেমন তাল মিলিয়ে রোগীর গরম খাদ্য বিলাস থাকে, মিষ্টি প্রিয় হয়, নাকের পাখা দুটি ওঠানামা করে, সর্দি বা বিনা সর্দিতে নিদ্রার মাঝে নাসিকা বন্ধ থাকে, প্রস্রাবে লাল বালুকণার ন্যায় দ্রব্যাদি নির্গত হয়, ডান পাশে স্বরবিলাস ইত্যাদি লক্ষ্য করা যায়। তবে রোগের নামে যাই হোক বা প্যাথোলজি রিপোর্টে যাই আসুক না কেন, এর ঔষধ হবে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের কার্য থেকে মুক্ত হননি এমন চিকিৎসক নাই বললেই চলে। এই ওষুধের ক্রিয়াক্ষেত্র বিস্তৃত ও গভীর, এত গভীরভাবে ওষুধ কার্যকর যে মানবদের কোষ হতে শুরু করে যকৃত, হৃদযন্ত্র, সন্ধিস্থান এমনকি হাড় পর্যন্ত এর পরিবর্তন সাধন করার ক্ষমতা রয়েছে। টিস্যুগুলোর পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করার মতো। এই ওষুধের অস্থিক্ষয় করার প্রবণতা আছে। বড় আকারের ফোড়া সৃষ্টি, বিস্তারশীল ক্ষত সৃষ্টি, এই যে এই কথাগুলা, যে অস্থিক্ষয় করার প্রবৃত্তি, বিস্তারশীল ক্ষত, এই ক্ষতগুলা যে সিভিলিটি দোষের নিদর্শন, সেটা এই কথা থেকে আমরা বুঝে নিতে পারি। এবং দৈহিক শীর্ণতা আনয়ন করার ক্ষমতাও রয়েছে। তবে শীর্ণতার একটি বিশেষত্ব আছে এবং সেই শীর্ণতাটি প্রধানত ঘাড়ের চতুর্দিকে শুরু হয়, নিম্নাঙ্গ সমূহ হৃষ্টপুষ্ট থাকে। লাইকোপোডিয়ামের রোগীর জৈব উত্তাপের অভাব থাকে, মানে অর্থাৎ সে শীত কাতুরে হয়। রোগী মাথা ও মেরুদণ্ডের লক্ষণাবলী যখন বিদ্যমান থাকে তখন সে গরম বাতাস সহ্য করতে পারে না। মাথা ও মেরুদণ্ড সংক্রান্ত লক্ষণাবলীতে রোগী কেবল ঠান্ডা কিছুতেই উপশম পায়, কিন্তু অন্য সবকিছুতেই রোগী গরমে উপশম বোধ করে। এমনকি খাদ্য পানীয় বস্তু পর্যন্ত রোগী গরম গরম পছন্দ করে। উত্তাপ লাগলে বা গরম চা, গরম দুধ খেলে সাধারণত গললক্ষণের উপশম হয়। গরম পানিয়ে পাকাশয়ের যন্ত্রণা উপশম প্রাপ্ত হয়। লাইকোপোডিয়াম যদিও একটি গভীর প্রিয় ঔষধ, তথাপি এর কার্য কিন্তু ধীরগতি সম্পন্ন। ফলে লাইকোপোডিয়াম ধীর গতিতে আরোগ্য হয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে সমস্ত ওষুধগুলো আছে, শক্তিশালী ওষুধগুলো সাধারণত ওদের ক্রিয়াগুলা ধীর গতিতেই হয়ে থাকে, সেখানে আমাদের ধৈর্যের প্রয়োজন আছে। শুধু মেডিকেই তো নয়, অর্গানের বিষয়গুলা কিভাবে রোগী পর্যবেক্ষণ, কিভাবে ওষুধ পরিবর্তন বা কখন প্রয়োগ, এই সমস্ত বিষয়গুলো আমাদের নজর রাখতে হবে। তবে এর ক্রিয়া বড়ই চমৎকার এবং সিভিলিটিক দোষ থাকা সত্ত্বেও এই ওষুধের ক্রিয়া গঠনমুখী, কখনো ধ্বংসমুখী নয়। আরো একটি কথা মনে রাখা উচিত, লাইকোপোডিয়াম কার্বোহাইড্রেটের সঙ্গে পরিপূরক সম্বন্ধে আবদ্ধ, আর তাই লাইকোপোডিয়ামের রোগীতে ক্রমান্বয়ে ওষুধের শক্তিটি বৃদ্ধি না করে মাঝ পথে 2-1 মাত্রা কার্বোহাইড্রেট প্রয়োগ না করলে সুন্দর ও স্থায়ী ফল হতে দেখা যায় না। অর্থাৎ কথাটা হলো যে একটা রোগীকে আমি হয়তো লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা করছি এবং দীর্ঘদিন যাবৎ তাকে লাইকোপোডিয়াম মাঝে রাখতে হচ্ছে, এমন অবস্থা যদি কারো হয়, তাহলে মাঝপথে সেটার ক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করার জন্য 1-2 মাত্রা প্রয়োগ করতে হয়। এটা একটা বিশেষ লক্ষ্য করার বিষয়। লাইকো রোগীকে বয়সগত বৃদ্ধ দেখায়। এবং ক্রিয়াস্থল হিসেবে প্রতিটি ওষুধের একটি ক্রিয়া কেন্দ্র থাকে। আমরা দেখতে পাই
এর ক্রিয়া সর্বপ্রথম উদর বা পরিপাক তন্ত্র কেন্দ্র হতে শুরু হয়ে পরে দেহের অন্যান্য যন্ত্রে বা অংশে বিস্তারিত হয়। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে লাইকোপোডিয়ামের রোগীর নাসিকা ও বক্ষযন্ত্রের পীড়ায় উপরোক্ত পাকাশয়ের লক্ষণ থাকবেই থাকবে, এমন নাও হতে পারে। মানে বক্ষযন্ত্রের পীড়া, নাসিকা মানে সর্দি স্রাব, আর বক্ষযন্ত্রের পীড়ায় যে পাকাশয়ের যে লক্ষণগুলো, যে বিকালে বৃদ্ধি, এই সমস্ত গুলা, পেটে বায়ু সঞ্চয় হওয়া, এইগুলো থাকতে হবে, সেইটা নাও হতে পারে। এটা বিশেষভাবে মনে রাখার বিষয়, এমন নাও হতে পারে, কিংবা এর কোষ্ঠবদ্ধের সঙ্গে অন্য লক্ষণের পারস্পর্য থাকার কোনো সম্ভাবনাও নেই। তাও উদরযন্ত্র এবং যকৃতকে কেন্দ্র করে লাইকোপোডিয়ামের সমুদ্রের লক্ষণ সমূহ সহ মানসিক লক্ষণও প্রকাশিত হয়ে থাকে। যদিও আমি পূর্বে মানসিক লক্ষণে যথেষ্ট ইঙ্গিত প্রদান করেছি, তথাপি আরো যে সমস্ত বিশিষ্টতা রয়েছে তা তুলে ধরতে চেষ্টা করছি। ভয়, ক্রোধ, অপমান বা কোনো অসন্তোষ রাখা হেতু সৃষ্টি পীড়া, এই সমস্ত ওষুধগুলোর কথা ভাবি, তার মাঝে লাইকোপোডিয়াম একটা ঔষধ, সেটা বুঝতে হবে এবং তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো নিয়েই আমাদের চিকিৎসা দিতে হবে। লাইকো রোগীরা তার বিরুদ্ধতা বা কোনো কিছুর প্রতিবাদ সহ্য করতে পারে না, ঝগড়া করতে চায়, আত্মহারা হয়। লাইকো রোগী হিংসুটে, অর্থলিপ্সু, লোভী ও কৃপণ স্বভাবের। এতই সে কৃপণ যে রোগে ভোগে জীবন বিপন্ন হয়ে যেতে থাকলেও ডাক্তার দেখানোর জন্য টাকা খরচ করে না। স্কুলের ছোট ছেলে মেয়েরাও এটা সেটা কিনে খাওয়ার পয়সা পর্যন্ত জমিয়ে রাখে। লাইকোর রোগী এতই কৃপণ। তবে এও লক্ষ্য করা যায়, মানসিক পরিবর্তনশীলতার জন্য সেই গরিব দুঃখীকে সাহায্য করতে দেখা যায়, এবং এখানে আমরা ঔষধের মানসিক পরিবর্তনশীলতার মধ্য দিয়ে টিউবারকুলার দোষের পরিচয় দেখতে পাই। অত্যন্ত রাগী, অথচ পরের দুঃখে সহানুভূতি প্রবণ হয়। সামান্য আনন্দেও সে কেঁদে ফেলে, আবার গুরুতর ব্যাপারেও সে হাসতে থাকে। এমনকি কেউ তার প্রতি দৃষ্টি দিলেও হাসতে থাকে, একটু বোকাটেও বলা চলে। সুতরাং আমরা একটা ওষুধকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে সার্বিক চিত্রটাই বুঝে নেওয়ার মতো অবস্থায় আমাদের যাওয়া লাগবে। সুতরাং সেইখানে বিশ্লেষণের প্রয়োজন। আবার গুরুতর ব্যাপারেও সে হাসতে থাকে, এগুলো আমরা ইগনিশিয়াতেও পেয়ে থাকি। যাই হোক, নৈরাশ্যে আত্মমগ্ন হয়ে আত্মহত্যার চিন্তাও সে করে, হয়। সাইলেশিয়ার ন্যায় লাইকো রোগীও নতুন কোনো কাজে হাত দিতে ভয় পায়, এবং সে কাজই হোক না, একবার শুরু করতে পারলে অনায়াসে করতে পারে। রাষ্ট্রক্তি যেমন প্রথম নড়াচড়ায় দৈহিক যন্ত্রণার বৃদ্ধি এবং ক্রমাগত নড়াচড়ায় উপশম আসে, ঠিক তেমনি লাইকো রোগী কোনো একটি কাজ শুরু করতে ভীত হয়, কিন্তু একবার শুরু করে দিতে পারলেই সে ভয় আর থাকে না এবং সাফল্যের সঙ্গে তা সম্পন্ন করতে পারে। এখানে মূলত আমরা সূরা ও সাইকোসিসের মিলিত রূপ দেখতে পাই। সূরা যেমন ভীত প্রকৃতির এবং সাইকো যেমন সন্দেহ প্রমাণ বশত কোনো কাজে সাফল্য আসবে কিনা তা নিয়ে ইতস্তত বোধ করে, অথচ সে কাজটি একবার শুরু করে দিতে পারলে তা অনায়াসে সম্পন্ন করতে পারে। সুতরাং এই যে অবস্থাটি এখানে আমরা দেখতে পাই, তা বিশ্লেষণ করলে সাইকোসিসের নড়াচড়ার রূপ লক্ষণের যেমন উপশম দেখতে পাই, এখনো ঠিক তাই। অর্থাৎ কাজটি একবার শুরু করে দিতে পারা মানে এটাও এক ধরনের নড়াচড়া, আর কাজটি সম্পন্ন করা মানে উপশম প্রাপ্ত হওয়া। সুতরাং লাইকোর এ ধরনের মানুষের লক্ষণ সূরা ও সাইকোসিস হতে উৎপন্ন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর এভাবেই আমরা একটি ওষুধের রূপ চরিত্র বিশ্লেষণ করে নিতে পারলেই যে সেই ওষুধটি কোন কোন মায়োজমের অন্তর্গত তা বুঝে নিতে পারি, তখন মায়োজম নিয়ে আর বাড়াবাড়ির কিছু থাকে না। লাইকোর রোগী আশঙ্কা পরায়ণ হয়, স্মৃতিশক্তি দুর্বল ও চিন্তা শক্তি বিভ্রান্তিপূর্ণ হয়, বাক্য সমূহ লিখতে বানান ভুল করে, মস্তিষ্কের শক্তি লোপ পায়। ফসফরাস, ব্যারেটা কার্বো এই ধরনের লক্ষণ আছে। নিজের লেখাই সে পড়তে পারে না। লাইকো রোগীর এমন একটা বিষয় হয়, লিখতে লিখতে অনেক সময় দেখা যায় যে একটা অধিক অক্ষর বাদ পড়ে গেছে, বা এমন সময় মনে হতে পারে যে লেখাগুলোতে কি লিখলো হিজিবিজির মতো হয়ে যেতে পারে, যার জন্য সে নিজেই পড়তে পারে না। লাইকো রোগী প্রাতে বিষণ্ণতা সহ জাগে।
মন মেজাজ প্রসন্ন থাকে। লাইকোর যে একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করি, সাধারণত বলা হয়েছে যে বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি, সকালবেলা আসলে তার কোনো উপদ্রব থাকে না, যেমন সত্য, কিন্তু ওই সময় তার বিষণ্ণতা, সকালে তার বিষণ্ণ মনটা প্রসন্ন থাকে এবং সে তার মাথা ঘুরা একটা অবস্থা ওই সময় লক্ষ্য করা যায়, যেন জগতের শেষ সময় উপস্থিত হতে চলেছে। মনে নানা প্রকার অমঙ্গলের চিন্তা ভিড় করে, কিছুতেই আনন্দ পায় না, ভবিষ্যৎ যেন অন্ধকার মনে হয়। অতঃপর কিছুক্ষণ চলাফেরার পর ওই ভাব চলে যায়। প্রাতঃকালের এ ভাব অতিশয় মূল্যবান, এ যেন মনে থাকে আমাদের। এই লক্ষণে অনেক জটিল রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা থাকে, জীবনে তৃষা আসে এবং শেষে আত্মহত্যার ইচ্ছা থাকে। এভাবে লাইকোর ইচ্ছা শক্তি অধিকৃত হয়ে বেঁচে থাকার ইচ্ছাটুরি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আত্মপ্রত্যয়ের অভাব, মনের বিক্ষিপ্ত অবস্থা, সন্দিগ্ধ চিত্ত, অপরের দোষ ধরার জন্য উদ্গ্রীব, এমনকি নিজের সন্তানদের পর্যন্ত হিংসে করে। রোগীর উচ্চাকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়, উৎকণ্ঠাপূর্ণ চিন্তা, যেন সে মরতে বসেছে। পীড়াভোগকালীন রোগী অত্যন্ত অহংকারী ও গর্বিত হয়, অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে উত্তেজিত ভাবে অপরকে আদেশ দেয়। এটা আমরা প্লাটিনার মাঝেও দেখতে পাই। এই ওষুধে ধর্ম উন্মাদনা ভাব পরিলক্ষিত হয়। প্রথমত এটি একটি বিষণ্ণতা ভাব সহ সামান্য আকারে দেখা দেয়। ক্রমাগত এভাব বৃদ্ধি পেয়ে রোগীকে তখন বিষণ্ণ চিত্তে বসে বসে কেবল চিন্তা করতেই দেখা যায়। কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না এবং বাঁচার ইচ্ছে নষ্ট হয়ে যায়। আত্মনির্ভরতার অভাব, মনের বিক্ষিপ্ত অবস্থা, সন্দেহ প্রবণ ও পরের দোষ ধরতে সচেষ্ট থাকে। রোগী সামান্য শব্দ গোলমাল সহ্য করতে পারে না, তাতে কষ্ট পারে এবং মুখমণ্ডল কুঞ্চিত ভাব ধারণ করে। এখন আমরা যদি সমজাতীয় দুটি ওষুধের দিকে তাকাই, যেমন লাইকো এন্টিমকোডের দিকে, তবে সহজেই ধরতে পারবো এদের মানসিক লক্ষণের পার্থক্যটা। সুতরাং লাইকোপোডিয়াম যেমন নিজ রোগ মুক্তির জন্য উৎকণ্ঠিত, তেমনি এন্টিমকোড সেই উৎকণ্ঠাটি শুধু বর্তমানের জন্য শুধু নয়, ভবিষ্যতের বিষয়েও উৎকণ্ঠিত। লাইকো শিশুরা প্রচন্ড একগুঁয়ে ও খিটখিটে মেজাজের হয়, আর এন্টিমকোডের শিশুরা চায় না কেউ তাকে তাকিয়ে দেখুক বা তাকে স্পর্শ করুক। লাইকোপোডিয়ামের জীবনে তৃষ্ণা আসে প্রধানত যকৃত পীড়াকে কেন্দ্র করে, আর এন্টিমকোডে তা আসে শুল বেদনা, শির পীড়া, চর্মরোগের জন্য এবং উভয়ের উক্ত কারণগুলোর জন্য ত্বচার প্রকৃতি জন্মে। তাছাড়া অত্যধিক মানসিক পরিশ্রম জনিত কারণে লাইকোতে স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দেয়। সাধারণ বিষয়ে সে নির্ভুল কথা বললেও পরিচিত বিষয়ে সে ভুল করে, শব্দ এবং বানান, রোগের নাম ভুলভাবে লিখে। আর এন্টিমকোডের স্মৃতিশক্তি এতই দুর্বল যে সে বোকার ন্যায় চুপচাপ বসতে থাকে এবং কোনো বোধ শক্তি না থাকায় উদ্দেশ্যহীন ভাবে নিজ পরিধেয় অবস্থায় ঘুরতে থাকে। জ্বর বিকারে লাইকোড রোগী সদ্যগত অবস্থায় প্রলাপ বকে এবং অচৈতন্যভাবে পড়ে থাকে। এমন অবস্থায় রোগী শূন্যে হাত দিয়ে কাল্পনিক কিছু খুঁজে থাকে, আরো অনেক কিছু ছুট উঠতে দেখে। রোগী এ সময় অত্যন্ত হাসি খুশি থাকে এবং ঘটনাতেও হেসে ওঠে। মনে রাখতে হবে এটা এক প্রকার উন্মত্তকর অবস্থা। শিশু চিত্রের দিকে তাকালে শিশু অতিশয় শীর্ণ, মস্তকে বৃহৎ, গাত্র চর্ম কুঞ্চিত এবং অঙ্গ প্রত্যঙ্গ বেশ শুষ্ক দেখায়। বিশেষত ঘাড়ের চতুর্পাশে শীর্ণতা প্রাপ্তি ঘটে। মুখমণ্ডলের চর্ম কুঞ্চিত দেখায় এবং নিম্নাঙ্গ বেশ পুষ্টই থাকে। শিশু সারাদিন খুঁতখুত করে, কাঁদে এবং বায়না ধরে, সারা রাত ঘুমায় জেলাপা এবং সরিনামের মতো। শিশু খিটখিটে ও একগুঁয়ে। লাইকো শিশু কুলে উঠে বেড়াতে চায়, কুল থেকে নামানো যায় না। হেমোমিলাসিনা, পালস, রাষ্ট্রক্ষ, এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। সুতরাং আমরা সবসময় একটি রোগীর সমস্ত বৈশিষ্ট্য গুলোর দিকে তাকাবো। শুধু একটা কুল থেকে নামতে চায় না, কুলে উঠে বেড়াতে চায়, এর জন্য সিনা হবে বা হেমোমিলা হবে, এরকম ভাববার কিছু নাই। আমরা টোটালিটি লক্ষ্য করব, সেটা রোগীর বিশেষত্ব। শিশু ক্রমাগত দাঁতে দাঁত কাটতে থাকে, এই লক্ষণগুলা পোর্টোফাইলাম ফাইটোলক্ষাতেও দেখা যায়। সুতরাং আমাদের হুঁশিয়ার থাকতে হবে। নিদ্রা ভঙ্গের পর শিশুর ক্রুদ্ধ ভাব লাইকোর একটি বিশিষ্টতা। এই বিশিষ্টতাটা থাকলে যে কোনো রোগী হোক না কেন, নাম না জানা যে কোনো রোগী হোক, নিঃসন্দেহে লাইকোপোডিয়াম প্রয়োগ করা যায়।
যেমন নিদ্রাভঙ্গের পর প্রথমত শিশু কিছুক্ষণ হতবাক ও বিষণ্ণ চিত্তে চেয়ে থাকে। এটা একটা ঠিক এরকম বিষয়, ওইটা তার বোধ শক্তিটা বিষয়, কিছুই বুঝে উঠতে পারে না, এমনকি নিজের মাতাকে পর্যন্ত চিনতে পারে না, যেন একটা হতবুদ্ধির ভাব। এবং এই অবস্থা থেকে শিশু যখন প্রকৃতস্থ হয়, মানে অর্থাৎ শিশু যখন বুঝে ফেলে যে আমি বোকার মতো আছি, হতবাক হয়ে চেয়ে আছি, তখনই তার প্রতি একটা রাগ আসে আর কি। যেমন যখনই সেই জিনিসটা বুঝতে পারে, অর্থাৎ নিজের অবস্থান সম্পর্কে যখন শিশু বুঝতে পারে, তখন অবিরত পা ছুটতে থাকে, যাকে কাছে পায় তাকে লাথি মারে এবং মুখ না দিয়ে খাওয়ার জন্য বায়না ধরে। অবশ্য কিছুক্ষণ পর আর এ ভাব থাকে না। লাইফ শিশু এতই পেটুক যে অন্যের খাবারের প্রতিও তার লোভ থাকে, বেশি বেশি পেতে চায় সে। পুড়ে পাওয়া শিশুদের রাক্ষসের মতো খায়, তবুও গায়ে মাংস লাগে না। শুষ্কতাদের উপর থেকে শুরু হয় নেত্রান্ন সার্সেপ্রেলার মতো, আবার অতিশয় ক্ষুধা সত্ত্বেও সামান্য হারে ক্ষুধার অবসান ও কষ্টবোধতা দেখা দেয়। অল্পেই ঠান্ডা লাগে, সর্দি হয় ও রাত্রিকালে নাক বন্ধ হয়ে যায়। ডান দিকের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা উদরে বায়ু সঞ্চয় সহ নাকের পাতার উঠা পড়া সহ কপাল কুঞ্চিত করে শুয়ে থাকা ইত্যাদি অবস্থাগুলোই পরিলক্ষিত হয়। এটা একটা বিশিষ্ট লক্ষণ। বক্ষ রোগে লাইকোপডিয়াম শিশুদের অবশ্যই নিউমোনিয়াই হোক, যাই হোক না কেন, কপাল কুঞ্চিত করে শুয়ে থাকবে, এটা একটা বিশিষ্ট লক্ষণ। আর উন্মত্ত অবস্থায় যদি কেউ কপাল কুঞ্চিত করে থাকে, তাহলে সেটা স্ক্যামোডিয়ামের লক্ষণ। শুয়ে থাকা ইত্যাদি অবস্থাগুলো পরিলক্ষিত হয়। তাছাড়া লাইফ ও শিশুর মূত্র থেকে পূর্বে কেঁদে উঠে, বোরাক্স তাই শিশুর মূত্রের কাঁথায় লাল বালুকণার মতো তলানি জন্মে, ফসফরাসও এই লক্ষণটি লক্ষ্য করা যায়। এটিও একটি লাইফের বিশিষ্ট লক্ষণ বলে জানতে হবে। এমন শিশুদের মাথা ধরার লক্ষণটি থাকতে পারে, কিন্তু ঠান্ডায় ভালো থাকে, শব্দে কথা বললে খারাপ হয়, বিকাল 3টা বা 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত লক্ষণাদের বৃদ্ধি থাকে এবং শিশুর উপর দিক হতে নিম্ন দিকে শীর্ণতা প্রাপ্তি ঘটতে থাকে। এই যে কিছু কিছু কথাগুলা প্রায় সময় বারবার ব্যবহার হচ্ছে, এগুলা সেই শব্দের বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং এই লক্ষণগুলোকে বারবার বলার অর্থ মানে কি গুরুত্ব দেওয়া। বিষয়টা হলো এরকম, এই জন্য এই কথাগুলা প্রায় এসে যায়। শিশুদের একজিমাই লাইফ একটি আবশ্যকীয় ঔষধ। যদি শিশুর রোগাটে শীর্ণ চেহারার হয়, ক্ষুধার্ত থাকে, শুকিয়ে যাওয়া পূর্ব বর্ণিতের ন্যায় হয়, মাথা ধরার পূর্বোক্ত উপসর্গ থাকে, তাদের কানের পশ্চাতে সিক্ত রসায়নে বের হওয়া, এমন শিশুদের একজিমায় লাইক উপযোগী। এই অবস্থায় মূত্রে লাল বালুকণার তলানি পড়া ভেবে দেখতে হবে। শিশু প্রচুর খায় দায়, তবুও শীর্ণ হতে থাকে। এই লক্ষণটি অবশ্যই সাইকোসোরার প্রাধান্য একটি টিউবারকুলার উপস্থিতি, তা বুঝে নিতে হবে। এমন শিশুদের কুঞ্চিত মুখশ্রী সহ এক ধরনের শুষ্ক বিরক্তিকর কাশিও থাকতে পারে এবং কোনো কিছু দিয়ে পা ঢেকে রাখলে লাথি ছুঁড়ে তা ফেলে দেয়। বাম দিকের পা ঠান্ডা, কিন্তু ডান দিকের পা গরম থাকে। যে কোনো অবস্থাতে এই লক্ষণটি লাইকের একটি বিশিষ্টতা বলে জানতে হবে। শিশুকালে বা যুবা অবস্থায় যাদের পুরো আহার সত্ত্বেও শীর্ণতাটি যখন স্বাস্থ্য গঠনে ফিরে আসতে চায় না, তখন প্রায়ই লাইকের পরিপূরক হিসেবে আয়োডিন নামক ঔষধটির প্রয়োজন হতে পারে। সুতরাং যেখানে দেখা যাবে উৎকণ্ঠা মুক্ত বায়ুর জন্য প্রচুর আকাঙ্ক্ষা ও দেহের নানা স্থানের গ্ল্যান্ড স্মৃতি এবং যকৃত প্লীহা ইত্যাদির বিবৃতি, তখন আয়োডিয়াম লাইকোর পরিপূরক হিসেবে কার্য করে থাকে। মস্তিষ্কের প্রায় লাইকোপোডিয়ামের শিল্পীরা বিশেষত বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু প্রাতের শয্যা ত্যাগ করার পর শিরঘূর্ণন দেখা দেয়। এছাড়া এ সময় অন্য কোনো চরিত্রগত বিশেষ লক্ষণের আবির্ভাব হতে দেখা যায় না। ঊর্ধ্বাংশে, বিশেষ করে মস্তিষ্কে ও পৃষ্ঠদেশ স্কেপুলার মাঝে একটি উত্তাপের অনুভূতির জন্য রোগী ঠান্ডা পানিতে ছুটে যায় এবং ঠান্ডা বাতাস আকাঙ্ক্ষা করে, কিন্তু উদর লক্ষণে রোগী গরম খাদ্যাদি পছন্দ করে। যা হোক, গ্লাইকোপোডিয়ামে নির্দিষ্ট সময় অন্তর মাথা ব্যথা দেখা দেয় এবং তৎসহ পাকস্থলী গোলযোগ থাকে। সময় মতো রোগী আহার আদি না করলে শুরু হয়। তাই লাইকোপোডিয়াম রোগী
মাথা ধরা থেকে রক্ষা পেতে আগে থেকেই খাবারের বন্দোবস্ত করে রাখে। নির্দিষ্ট সময় খেতে না পেলে ক্যাকটাসের রোগীরা মাথা ধরায় কষ্ট পায়। তবে লাইকোর সঙ্গে পার্থক্য হলো লাইকোর রোগীর আহারে মাথার যন্ত্রণার উপশম হয়, কিন্তু ক্যাকটাসে বৃদ্ধি ঘটে। কেবলমাত্র আহারাদের নির্দিষ্ট সময় পার হয়ে গেলেই মাথা ব্যথা ক্যাকটাসের লক্ষণ এবং তৎসহ হৃদস্পন্দনও হতে থাকে। সময় মতো না খেলে লাইকোর ন্যায় ফসফরাস ও সোডিয়ামও মাথা ব্যথায় আক্রান্ত হয়। লাইকো, ফসফরাস ও সোডিয়াম রোগীর মাথা ধরার সঙ্গে সঙ্গে উদরে শূন্যতন গতি সহ দারুণ ক্ষুধায় কাতর হয় এবং আহার করতে বাধ্য হয়। তবে ক্ষুধা লাগার বিষয়ে সব লাইকোর খাদ্যাদির ধরন একই প্রকার হয় না। কারো দেখা যায় যথেষ্ট ক্ষুধা থাকে, কিন্তু সামান্য আহারে এমনকি খেতে না খেতেই পেট ভরে যায় আর খেতে পারে না। কারো আবার আদৌ ক্ষুধা হয় না, সর্বদাই পেট ভরা ভরা অনুভূত হয়। শুধু কি তাই, এমনও রোগী আছে যে তার যেন ক্ষুধা আর মিটতে চায় না, যতই খায় ততই খেতে মন চায়, না খেলে মাথা ধরা শুরু হয়। ছোট ছোট মেয়েরাও একসঙ্গে বেশি পরিমাণ আহার না করে সারাদিনই মুখরোচক এটা সেটা খেতে চায়, এমনকি রাত্রে ঘুম থেকে উঠেও খাবারের বায়না করে। এখানে মাথা ধরার সঙ্গে ক্ষুধার বিষয়টি সম্পৃক্ত থাকায় লাইকোর ক্ষুধা লাগার বিষয়টিও উল্লেখ না করে পারলাম না। লাইকোর মাথা ধরা গরমে, শয্যাতাপে ও শয়নে বৃদ্ধি পায়। কাশির পর মাথায় দপদপানি ব্যথা হয়, আর খোলা জানালায় বায়ু প্রবাহে ঠান্ডায় উন্মুক্ত হওয়ায় রোগীর মাথা ধরার উপশম হয়। সর্বদোষে দুষ্ট অথচ লাইকোপোডিয়াম একটি গঠনমূলক ঔষধ হলেও এই ঔষধের শিরপীড়াকে কেন্দ্র করেই রোগ লক্ষণের টিউবারকুলার দোষের দিকে গতিপ্রাপ্ত হয়ে দীর্ঘস্থায়ী ছোট ছোট ছেলে মেয়েদের কষ্ট দিতে থাকে। বাচ্চারা বিকেলের দিকে স্কুল হতেই শিরপীড়া নিয়ে বাড়িতে ফিরে আসতে দেখা যায় এবং মাঝে মাঝে এমন ধরনের মাথা ধরা কারণে কেউ গায়ে লাগায় না ঠিকই, কেননা বাচ্চার খাওয়া দাওয়া সবই ঠিকঠাক, তাই এদিকে কারো নজর পড়ে না। কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকায় তাদের শীর্ণতা প্রাপ্তি ঘটতে থাকে। শুধু তাই নয়, বাচ্চার যতবার সর্দি হয় তাতে করে তার দীর্ঘস্থায়ী দপদপ করা রক্ত সঞ্চয় জনিত মাথা ধরা হয় ও মাসের পর মাস বাচ্চা আরো শীর্ণ হতে থাকে। শীর্ণতা প্রধানত মুখমণ্ডল ও ঘাড়ের চতুর্দিকে দেখা দেয় এবং ক্রমেই তা ঊর্ধ্ব দিক হতে নিম্ন দিকে প্রসারিত হয়। কখনো আবার এই সমস্ত বাচ্চাদের গয়ের শূন্য, শুষ্ক, কষ্টদায়ক কাশি হতে দেখা যায়। কখনো নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসও আক্রান্ত হয়। শিশুর সামান্যতেই সর্দি লাগে, উত্তপ্ত হলে মাথা ধরে, রাত্রিতেও মাথা ধরে এবং মনও কিছুটা বিপর্যস্ত হয়। মস্তিষ্কে এমন ধরনের রক্ত সঞ্চয় ঘটে যে শিশুর বিহ্বল চিত্তে চিৎকার করে ঘুম ভেঙে যায়। শিশুকে ভীত সন্ত্রস্ত দেখায়, হতবুদ্ধির মতো দৃষ্টি, কিছুক্ষণ পরিবারের কাউকে চিনতে পারে না। অবশ্যই সে কোনো কাল পরে শিশু স্বাভাবিকত্ব ফিরে পায়, তখন সে বুঝতে পারে ঠিক জায়গাতেই সে আছে। তখন সে আবার শুয়ে পড়ে, কিন্তু এই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটে। দপদপ করা ও চেপে ধরার মতো শিরপীড়া যেন মাথা চূর্ণ হয়ে যাবে। তবে কথা হলো, এগুলোর চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান শিশু ঠান্ডায় ভালো থাকে, কোনো শব্দ বা কথা বলায় খারাপ বোধ করে, বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত লক্ষণগুলো বৃদ্ধি ঘটে এবং শিশুর শীর্ণতা লক্ষণ প্রথমে ঘাড়ের চতুর্দিকে শুরু হয়ে উপর থেকে নিচের দিকে নামে। আরো একটি কথা, যদি রোগী তার ব্যথার প্রকৃতির কথা, দপদপ করার কথা বলে, চেপে ধরা, পেটে যাওয়া, পূর্ণতা বোধ ইত্যাদি বলে থাকে, এই কথাগুলো মূল্যায়ন করতে হবে। প্রচন্ড শীতে লাইকোপোডিয়ামের রোগীর চক্ষুর উপর শিরপীড়া হয় এবং আচ্ছাদনে উন্মোচনে হ্রাস পায়। সালফারও তাই। প্রাতকালে শয্যা ত্যাগের পর শিরঘূর্ণন, রোগগুলোতে বেদনা, মনে হয় ওগুলোকে পরস্পরের দিকে স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হয়েছে। মাথার পশ্চাতে চিহ্নকর বেদনা, মুক্ত বাতাসে উপশম, প্রচুর চুল উঠে যায়, অকালে টাক পড়ে এবং অকালে চুল পেকে যায়। কানের পশ্চাৎ ভাগে উদ্বেগ দেখা যায়, তা থেকে রস নিঃসরণ ও রক্ত পড়ে। কখনো তা বিস্তৃত হয়ে মাথার উপর পর্যন্ত ছড়িয়ে যায়, কপালের উপর ভাঁজ পড়ে। পূর্বেই বলেছিলাম, লাইকোপোডিয়াম একটি গঠনমুখী ঔষধ, আর তাই শিশু, যুবা বা যে বয়সেরই হোক, শিরপীড়া থেকে শুরু করে তাদের উপর যতই না টিউবারকুলার পথে অগ্রসর হোক, তখন কিন্তু দেহের ভেতরে কোনো যন্ত্রে দুষ্ট লক্ষণের অবতারণা করে না, যেন ওই সমস্ত রোগীদের আরোগ্যের একটি বিশেষ সুযোগ থাকে। সুতরাং যথাসময়ে এই ঔষধটি উপযুক্ত শক্তিতে প্রয়োগ হলে উত্তম ফল দর্শে।
লাইকোপোডিয়ামে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে চির প্রকৃতির গেটেবাতগ্রস্ত রোগীর মাথা ধরা যদি সুস্পষ্ট থাকে তখন ওই রোগীর গেটেবাত উপশম প্রাপ্ত হয়, এবং যখন মাথা ধরা থাকে তখন গেটেবাত ফিরে আসে। আবার যখন মূত্রে প্রচুর পরিমাণে লাল বালুকণার তলানি থাকে তখন মাথা ধরা ও হাত পায়ের গেটেবাত থাকবে না, কিন্তু যখনই রোগী ঠান্ডা লাগবে তখনই প্রস্রাব কমে গিয়ে ওই সমস্ত বেদনা বেড়ে যাবে। লাইকোতে সর্দির সঙ্গেও সম্বন্ধযুক্ত এক প্রকার শিরপীড়া আছে। যখন রোগীর তরুণ প্রকৃতির সর্দিতে শ্লেষ্মাস্রাব সরল থাকে তখন শিরপীড়ার বৃদ্ধি ঘটে, কিন্তু লাইকোতে সাধারণত নাক থেকে ঘন হলদে সর্দি স্রাব হয়, নাকে হলদে সবুজ মামড়িতে পূর্ণ হয়, নাকে চটা পরে আটার নেই মামড়ি জমে, এলিবাক্টিমিকাম মেরাম মেরাম ইত্যাদি ওষুধগুলা নিয়ে। এই অবস্থায় আবার ঠান্ডা লাগলে রোগীর ঘন শ্বাসপ্রশ্বাস কমে গিয়ে হাঁচি শুরু হয় ও তরল সর্দি বের হতে থাকে ও কষ্টকর চাপা ব্যথা ও ক্ষুধা সহ লাইকোর লক্ষণ জ্ঞাপক মাথা ধরার আবির্ভাব হয়, এবং এ তরল সর্দির পরিবর্তন ঘটে। যখন হলদে ঘনস্রাব ফিরে আসে তখন মাথা ব্যথা চলে যায়। লাইকো যদিও একটি শীতকাতর ঔষধ, তথাপি সে অঙ্গ বিশেষে ঠান্ডাই পেতে চায়। তাই দেখা যায় সে মাথার দিকে গরম অনুভূতির জন্য ঠান্ডা চায়, কেবল বুকের নিম্নাংশে সে গরম পছন্দ করে, আর তাই হয়তো উদরে যন্ত্রের লক্ষণে গরম খাদ্য পানীয় অভিলাষ থাকে। মাথার ন্যায় রোগীর চর্মরোগ উত্তাপে বৃদ্ধি পায়। মুক্ত বাতাস আবার তার কাছে পছন্দনীয়, এই হিসেবে আবার গরম কাতরও বলা চলে। আমার মনে হয় লাইকোপোডিয়ামকে উভয় কাতর বলাই ভালো। চক্ষুতে আমরা চোখে সর্দির অবস্থা দেখতে পাই, প্রচুর স্রাব, রক্তবর্ণ চক্ষু, শ্বেতপটল ও অক্ষিপত্রের কথাবস্থা। অক্ষিপত্রগুলো লোহিত বর্ণ ধারণ করে, ঘুমন্ত অবস্থায় চক্ষুগুলো অর্ধ উন্মীলিত অবস্থায় থাকে। দিনে দিনে দেখতে পায় না ভ্রূত্বক, তবে রাতে অন্তত বেশি উল্লেখযোগ্য। কেবল কোনো একটি জিনিসের বাম দিক দেখতে পায়। চোখের সামনে কালো কালো পদার্থ ভাসতে থাকে, চোখের কোণের দিকে পাতার উপর আঞ্জলি দেখা দেয়। আমি ওগুলো পাথরের মতো শক্ত হতে দেখেছি, যা নাকি লাইকোর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করলে তা আরোগ্য প্রাপ্ত হয়েছিল। সুতরাং চোখের বর্ণনায় যাই হোক না কেন, লাইকোর বৈশিষ্ট্যই আসল কথা। কর্ণের মধ্যে আমরা লক্ষ্য করি তার যে বিভিন্ন গুনগুন বা গর্জন ধ্বনি শুনতে পায় সে, তার সঙ্গে শ্রবণ শক্তির হ্রাস। প্রত্যেক শব্দ কর্ণের মধ্যে এক ধরনের প্রতিধ্বনি সৃষ্টি করে। কর্ণে অতিশয় যন্ত্রণাদায়ক উদ্বেগ, একজিমা, কান পাকা এবং বধিরতা। মধ্যকর্ণ প্রবাহিত হয়, কর্ণ মধ্যস্থ ফোড়ার উৎপত্তি ঘটে। নাসিকার লক্ষণে ঘ্রাণ শক্তি প্রখর, খাদ্য লোভী, অথচ অল্প খেলেই পেট ভরে যাওয়া লাইকোর রোগীর ওই লোভাতর খাদ্য লিপসারি জন্যেই মনে হয় ঘ্রাণ শক্তি প্রখর। লাইকোর নাসিকা পীড়া প্রায়শই ছোটবেলার ওই শীর্ণ শিশু থেকেই শুরু হয়ে থাকে। নাকে ঘর ঘর শব্দ, নাক বুঝে যাওয়ার জন্য শায়িত অবস্থায় শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। সুতরাং অবস্থা চলতে থাকলে কোনো এক সময় নাকে পুজের মতো পদার্থ সঞ্চিত হয় ও গলার মধ্যে পুজ মিশ্রিত শ্লেষ্মা এক প্রকার স্রাব ঝুলতে থাকে। অতঃপর যতদিন ওই অবস্থা চলতে থাকে, নাক অত্যন্ত বুঝে যাওয়া লক্ষণটি একটি পুরাতন অবস্থা প্রাপ্ত হয়, এবং যতদিন না নাক থেকে হলদে, কখনো কালচে মতো, কখনো বা সবুজ ধরনের বড় বড় মামড়ি পরে রক্তপাত শুরু হয়, ততদিন ওই উপসর্গটি চলতে থাকে। যে সমস্ত শিশুদের ঘাড়ের শীর্ণতা, মুখের কুচকে যাওয়া সহ মাথা ধরার সঙ্গে এ ধরনের কষ্টদায়ক সর্দিতে আক্রান্ত হয়, তাদের জন্য লাইকো একটি উৎকৃষ্ট ঔষধ। বয়স্কদের পুরনো সর্দিতে নাক দিয়ে অবিরাম সর্দি ধরে, রোগী রাত্রিকালে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, নাসিকার শৈশিক ঝিল্লির সর্বত্র চটা পড়া মামড়ি করে, যেন দুশ্চেদ্য ঘন শ্বাসপ্রশ্বাস। একজিমা সহ মুখ ও নাকের চতুর্দিকে রসায়নযুক্ত উদ্ভিদের উৎপত্তি ঘটে। নাকের হাড়ের পচন বা ক্ষত এই লাইকোপোডিয়াম একটি উপযোগী ঔষধ। রোগে ক্লিষ্ট লাইকোপোডিয়াম রোগীর মুখশ্রী দেখতে ধূসর বর্ণ মিশ্রিত হলদেটে দেখায়, এবং চক্ষুর চারিদিক দেখতে নীল বর্ণের দেখায়। আবার শুষ্ক শীর্ণ কুঞ্চিত মুখমন্ডল সহ সিভিলিস দোষক রোগে যেমন তামাটে রোগের উদ্ভিদ সময় লক্ষ্য করা যায়, তেমনিও দেখতে। সুতরাং লাইকো সিভিলিসের দোষের উপর কার্যকর ক্ষমতা থাকায় পুরাতন সিভিলিসে আক্রান্ত রোগীদের একটি উপযোগী ঔষধ হয়ে থাকে। টাইফয়েড জ্বরে নিম্ন চোয়াল ঝুলে পড়ে,
মুখমণ্ডল ও মুখ বিবরের কোণগুলোতে চুলকানি শুল্কযুক্ত দ্রুত উৎপত্তি ঘটে। লাইকোড রোগী অনুভূতিশীল হয় প্রতি ঝাঁকিতে, দরজা বন্ধের শব্দে, ঘণ্টাধ্বনি ইত্যাদি অবস্থায় মুখ কুঞ্চিত দেখায়। উদর ও বুকের পীড়ায়, নিউমোনিয়া ইত্যাদি রোগী রোগীর মুখভাব ও ভ্রু দুটি কুঁচকানো দেখায়। কখনো কখনো কর্ণমূল গ্রন্থি ও চোয়ালের নিকটস্থ গ্রন্থিগুলোকে আক্রমণ করে এবং ঘাড়ের পেশিও আক্রান্ত হয়ে থাকে। আবার ওই সমস্ত গ্রন্থিতে পুঁজ হওয়ার সম্ভাবনাও থাকে। কপাল বা মুখভাব কুঞ্চিত হওয়ার লক্ষণটি কপাল বা মুখভাব কুঞ্চিত হওয়ার লক্ষণটি দুটি ওষুধে আমরা সাধারণত লক্ষ্য করতে পাই। আমি বলেছি যাই হোক, যথা লাইকো স্ট্রামোনিয়ামে দেখা যায়। কেবল পার্থক্য হলো লাইকোতে বুকের পীড়ায় কপাল কুঞ্চিত হয়, আর স্ট্রামোনিয়ামে মস্তিষ্কের পীড়ায় কপাল কুঞ্চিত থাকে। মুখ বিবরে জিহ্বার সে শুষ্কতা কিন্তু পিপাসা থাকে না, ঠিক পালসের ন্যায়। জিহ্বা শুষ্ক, কালচে, পাটাযুক্ত, স্ফীত, এদিক ওদিক সঞ্চালিত হতে থাকে। মুখে পানি উঠে, জিহ্বার উপর ফুসকার উৎপত্তি ঘটে, মুখ হতে দুর্গন্ধ বের হয়, দন্তশূল সহ গণ্ডদেশে স্ফীতি, গরমে উপশম, দন্তগুলো স্পর্শে অত্যধিক বেদনাদায়ক হয়, মুখে সর্বদাই থুতু জমতে থাকে। এই যে কথাগুলা বিভিন্ন অঙ্গের হিসেবে আলাদা আলাদা করে বর্ণনা হচ্ছে, কিন্তু তার মূল জিনিসটা প্রথমেই যেগুলা চরিত্রগুলো বিশ্লেষণ করলাম, সেইটাই কিন্তু আমাদের মনে রাখার মতো বিষয়। সেইগুলো আমাদের মনে রাখতে হবে। কিন্তু অঙ্গ হিসেবে কোথায় তার কি ধরনের আক্রমণ ঘটলো সেইগুলা বলার জন্য বলা আর কি। লাইকোড রোগীর গল লক্ষণ বিশেষ উল্লেখযোগ্য। গলগত ডিপথিরিয়া, টনসিল পীড়া যাই হোক না কেন, দক্ষিণ পাশে এর আধিক্য এবং পরে বাম দিকে প্রসারিত হওয়ার প্রবণতা। এই যে দক্ষিণ থেকে পীড়ার সূচনা এবং বাম দিকে যাওয়া, এইগুলো হলো বিষয়। সুতরাং গ্রন্থি বা টনসিল পীড়ার ক্ষেত্রে উপরোক্ত অবস্থায় সঠিক সময়ে ঔষধ প্রয়োগ করতে না পারলে গ্রন্থিগুলো পেকে যাওয়ার সম্ভাবনা থাকে বা পেকেও যায়। রোগীর তালুমূল ও জিহ্বা অতিশয় স্ফীত হয়। এই অবস্থায় রোগী নিঃশ্বাস নেবার নিমিত্ত হাত করে জিহ্বা বের করে রাখে। সুতরাং আমাদের সমস্ত অবস্থাতে যত জটিল অবস্থায় আসুক না কেন, হা করে জিহ্বা উঠে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, হা করে আছে, ভয় পেয়ে গেলাম, এই ভয় পাওয়া আমাদের চলবে না। আমাদের মন মেলা সবসময় শান্ত রেখে রোগীর উপযুক্ত লক্ষণগুলো খুঁজে বের করতে হবে। ডিপথিরিয়ার কৃত্রিম ঝিল্লি উৎপাদন প্রথমে গলার ডান দিকে শুরু হয়ে বাম দিকে প্রসারিত হয়ে উভয় পাশেই থেকে যায়। আবার কখনো তার গলকোষে বা তার উপর অংশে শুরু হয়ে গলার নিচের অংশে বিস্তৃত হয়ে পড়ে। লেগেসিসের গলরক্ষণে বাম দিকে শুরু হয়ে ডান দিকে যায়। লেগেসিসের গরম পানি গলরক্ষণের বৃদ্ধি এবং লাইকোর তাতেই উপশম। লাইকোতে শীতল পানীয় যন্ত্রণার বৃদ্ধি ঘটে। তবে এমনও হয় কোনো কোনো রোগী আবার শীতল পানীয় গলা বেদনার উপশম পেতে দেখা যায়। কিন্তু স্বভাবত লাইকোতে গরম পানি বা দ্রব্যাদিতে উপশম প্রাপ্ত হয়। কখনো কখনো এরূপও ঘটে যে লেগেসিস প্রয়োগের পর কৃত্রিম ঝিল্লি বাম দিক থেকে ডান দিকে সরে আসে, তখন লাইকোর প্রয়োজন হতে পারে। গহ্বরে বলির আরক্তিমতা, ডান দিকে রোগীর বৃদ্ধি, গরম পানীয় ক্ষমতা থাকলে অনেক সময় ফাইটো রক্ষাও কার্যকরী হয়ে থাকে। আরো একটি কথা, লেগেসিস যেমন শ্বাসরুদ্ধতা ও গলার সংকোচন বশত শ্বাসকষ্টের মধ্যে নিদ্রা যেতে পারে, লাইকোত তা দেখা যায় না। লেগেসিসের তরল দ্রব্য গিলতে পারা অপেক্ষা এর রোগী রায়োনিয়া, বেলাডোনা ও ইগনেশিয়ার মতো শক্ত দ্রব্যাদি সহজে ভক্ষণ করতে পারে। নাসিকাপথে খাদ্যদ্রব্য বের হয়ে পড়া লাইকোর একটি বিশিষ্টতা। গলদেশ প্রদায়ে গেলার সময় সূচি বিদ্যমান বেদনা, গরম পানি উপশম। গলদেশের পীড়ায় লেগ কিনি নামে উপযোগী। গলদেশ ছিঁড়ে যাওয়ার অনুভূতি সহ লেগেসিসের মতো এই ঔষধের রোগীও বারবার শূন্য ঢুক গিলতে বাধ্য হয়। তবে লেগ কিনি নামের লক্ষণে পীড়া লক্ষণ প্রথমে বাম দিকে শুরু হয়ে ডান দিকে যায় এবং এভাবে সময়ের অনির্দিষ্ট ব্যবধানে বারবার পার্শ্ব পরিবর্তন করতে থাকে। লাইকোর মতো সেবাডিলও গরম পানি উপশম বোধ হতে দেখা যায় এবং গলদেশের শুষ্কতাটি একটি প্রধান বিশিষ্টতা সেবাডিলার। এছাড়া গলদেশ সেই যেন কি ঝুলতেছে বা চর্মখণ্ডের ন্যায় কিছু একটা অনুভূতি, ফলে তা অপসারণ করতে গেলার প্রবৃত্তি সেবাডিলার বিশেষত্ব, কিন্তু এই ওষুধের গভীর কার্যকরী ক্ষমতা নেই। পাকস্থলীর ক্ষেত্রে লাইকোপোডিয়ামের রোগী যথেষ্ট ক্ষুধা থাকে এবং পেটুকও বটে, কিন্তু খেতে বসে 2-1 গ্রাস আহার করতে না করতেই
পেট ভরে যায়, বায়ুতে পেট পূর্ণ হয়ে ওঠে। এর যেন এক অদ্ভুত প্রকৃতির ক্ষুধা। বায়ু পূর্ণ পেটে তখন রোগীর ভয়ানক অস্বস্তি শুরু হয়, উদ্গার পর্যন্ত উঠে না, বায়ু পথ বায়ু সরে না। এর মাঝে আবার অম্লজনিত বুক ও গলা জ্বালা, চোয়া ও টক ঢেকুর ওঠা, আহার সঙ্গে সঙ্গে এমন ভরা ভরা লাগে যে পেটের কাপড়টি হালকা করতে হয়, নইলে একটি দশমস্ত ভাব কষ্ট দিতে থাকে। যাই হোক কেন এ সমস্ত লক্ষণ গুলো বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগীকে কষ্ট দেয় লাইকোর বিশেষত্ব। যে কোনো রোগে এই বিশেষত্বটুকু লাইকোর প্রয়োগের চাবিকাঠি। তবে এখানে একটি কথা এও মনে রাখা উচিত যে লাইকোপেন রোগীর নাসিকা এবং বক্ষদেশের কোন পীড়ার সঙ্গে পাকস্থলীর উপদ্রব থাকবে এমন নাও হতে পারে, বা এই ওষুধের কুষ্ঠবদ্ধতার লক্ষণের সঙ্গে অন্য লক্ষণ সম্পর্ক থাকার নিশ্চয়তাও নেই। এই কথাগুলো ভেবে দেখতে হবে। খাওয়ার পর লাইকোপ রোগী পেটে বায়ু পূর্ণ অবস্থায় ঢুকলে উপশম বোধ করলেও পেটটা খোলাই থেকে যায়। শেষ কথাটি চায়নার সঙ্গে মিল থাকলেও চায়নায় ঢেকে সাময়িক উপশম হওয়ার লক্ষণ নেই, বরং অনেক সময় বৃদ্ধি পায়। চায়নার ফল সহ্য হয় না। লাইকোট রোগীর কাছে প্রস্তুত উপাধি বাঁধাকপি, মটরশুঁটি খেতে অজীর্ণ দেখা দেয়, বরং মিষ্টি দ্রব্যটি পেটে সহ্য হয় এবং এর প্রতি লোভ থাকে প্রচুর। অপরদিকে আর্জেন্টাইন নাইট্রিকামের রোগীরও মিষ্টি দ্রব্যের প্রতি প্রচুর লোভ থাকে, কিন্তু খেলে সহ্য হয় না। অম্ল ও জীর্ণ রোগে রোগীর ডেঙ্গুর অপেক্ষা স্বাভাবিক ডেঙ্গুরে অনেক উপশম বোধ করে এবং পানীয় উপশম প্রাপ্তি ঘটে। পেটে সঞ্চিত বায়ু শব্দ করে চলাচল করতে থাকে। লাইকোট রোগী কষ্টের সীমা থাকে না। তদুপরি লাইকোট একটি গঠনমুখী ঔষধ বিধায় পাকস্থলীর ক্ষত বা ক্যান্সার জনিত জ্বালা এবং এর সঙ্গে পিত্ত বমন, কপি গুড়ান্নে বমন, কালির মতো দেখতে বমন, এরূপ দৃশ্যত সাংঘাতিক প্রকৃতির রোগীর আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লাইকোপোডিয়াম সাহায্য করে থাকে। লাইকোপোডিয়ামের রোগীর পেট বায়ুপূর্ণ যেমন একটি বিশেষ লক্ষণ, তেমনি আবার পাকস্থলীতে প্রচন্ড প্রকৃতির শূন্যতা বোধ বা খালি খালি ভাব কিংবা দুর্বলতা, যেমন ডিজিটালিজে আমরা লক্ষ্য করি, যা আহার উপশম হয় না, এমন লক্ষণও দেখতে পাওয়া যায়। সুতরাং লাইকোপোডিয়ামের একটি বিশিষ্ট লক্ষণ পাকস্থলীতে শূন্যতা বোধ, এটি মনে রাখতে হবে। এবং এই লক্ষণ দৃষ্টি আমি একটি থাইরয়েডের জীর্ণশীর্ণ রোগীকে এই ভাবের উপর নির্ভর করে আর তার কিছু মানসিক লক্ষণ সংগ্রহ করে লাইকোপোডিয়াম দ্বারা তার স্বাস্থ্য পুনর্গঠনে সাহায্য করতে পেরেছিলাম। সুতরাং এটি একটি বিশিষ্ট লক্ষণ। এই অবস্থায় রোগী ঠান্ডা পানি মোটেই সহ্য করতে পারে না, বরং গরম পানি উপশম প্রাপ্ত হয়। পাকস্থলীয় অন্ত্রের মাঝে সঞ্চিত বায়ু ঘর ঘর শব্দে চলাফেরা করে। লাইকো, চাইনো, কার্বোভেজ এই তিনটি ঔষধ পেটে বায়ু সঞ্চয়কারী, এদের তুলনা প্রয়োজন। চায়নার আলোচনা ইতিপূর্বেই করেছি, এখন কার্বোভেজ সম্পর্কে জেনে নিলেই হবে। লাইকোতে যেমন বিকেলের দিকে বৃদ্ধি নিশ্চিত, কার্বোভেজের শেষ রাতের দিকে বৃদ্ধি, দুর্গন্ধ বায়ু নিঃসরণ ও দুর্বল জীবনী শক্তি সহ প্রান্ত দেশে শীতলতায় পার্থক্য জ্ঞাপক লক্ষণ। এছাড়া চায়নায় দেখা যায় রোগীর সমস্ত পেটেই বায়ুতে পূর্ণ হয়, যা ঢেকুরে বা বায়ু নিঃসরণে উপশম হয় না। কার্বোতে উদর পেট ফুলে এবং যত সামান্য বায়ু নিঃসরণ হলে কষ্টে উপশম হয়, এমনকি রোগীর বাতের যন্ত্রণা থাকলেও সাময়িক উপশম প্রাপ্তি ঘটে। লাইকো ঢেকুর অসম্পূর্ণ, কেবল গলা পর্যন্ত উঠে এবং ঘন্টার পর ঘন্টা জ্বালা করে। আবার এমনও দেখা যায় ক্ষুধার কারণে লাইকোট রোগী রাত্রিতে ঘুম থেকে উঠে খেতে যায়। এখানে বিশেষ একটি কথা বলে রাখি যে যদি লাইকোপোডিয়ামের সদৃশ্য পাকস্থলী বা অন্ত্রপ্রদেশের ক্ষতে বা ক্যান্সার জাতীয় দুরারোগ্য রোগে এই ওষুধ প্রয়োগ করলে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না, কিন্তু এসব ক্ষেত্রে যদি তখনকার লক্ষণ সাদৃশ্যে ফসফরাস, সালফার, সাইলেশিয়া ইত্যাদি ওষুধগুলো যতই প্রয়োগযোগ্য মনে হোক না কেন, যদি প্রয়োগ করা হয় তবে হিতে বিপরীত হয়ে রোগীর মৃত্যুটিকেই ত্বরান্বিত করা হবে। অথচ লাইকোর দ্বারা এমন ক্ষতির সম্ভাবনা কখনোই থাকে না। এমনকি পীড়ার নাম কি
এর প্যাথোলজি রিপোর্ট কোনো কিছুর প্রয়োজন পড়ে না। প্রত্যেক ক্ষেত্রে লক্ষণ সমষ্টি ও ব্যক্তি বিশিষ্টতায় যে কোনো ওষুধই প্রযুক্ত হলে আরোগ্য নিশ্চিত আশা করা যায়। গাড়িতে চললে বিমবিষা ঠিক কোকুলাসের মতো লাইকোপোডিয়াম লক্ষ্য করা যায়। যকৃত পীড়ায় লাইকোপোডিয়ামের রোগী সামান্য খাদ্য আহারের অব্যবহিত পরেই তলপেট ফেটে ওঠে এবং পূর্ণতা অনুভূত হয়। তলপেটে মদের ফেনা তৈরি হচ্ছে এমন একটি ভুরভুরি অনুভূত হয়। ডান দিকের হার্নিয়া যকৃত অত্যন্ত অনুভূতি বিশিষ্ট হয়। তলপেটে বাদামি বর্ণের ছোপ পড়ে। যকৃতে দোষজনিত নেবা উদরী স্রোত স্রোত নিম্নাঙ্গে প্রকাশ পায়। পা দুটি ফুলে ওঠে। মাতালদের লিভার সিরোসিস তৎস উদরী কোন রকম অপমান ও বিরক্তি হতে উৎপন্ন যকৃত রোগ। বাম দিকের হাইপোকন্ড্রিয়ামে অর্থাৎ কুক্ষিদেশে বায়ুর হরহর গড়গড় কোকো শব্দ চলতে থাকে। রোগী যখন ডান পাশে শোয় তখন মনে হয় শক্ত একটি জিনিস নাভির কাছ থেকে গড়িয়ে ডান দিকে চলে আসলো। খোলা ঘোলা বর্ণের দুধের ন্যায় সাদা প্রস্রাব, তাতে লাল বর্ণের তলানি পড়ে। নিম্নে তলপেটের ডান দিক হতে বাম দিক পর্যন্ত তীর বিদ্যুৎ বেদনা। যকৃত বেদনায় কোনো কোনো পৈতৃক আক্রমণ সহ পিত্তবমি হতে দেখা যায়। রোগী পিত্তপাথড়ী রোগে আক্রান্ত হয়। ভয়ানক পিত্তশূল, যকৃত স্থানে টাটানি, হাত দেওয়া যায় না। লাইকো প্রয়োগে ওই বেদনা আস্তে আস্তে কমতে থাকে। পিত্ত নিঃসরণ স্বাভাবিক হতে থাকে এবং পিত্তশিলা নরম হয়ে গলে গিয়ে উপসর্গ দূর হয়ে যায়। লিভারে ফোড়া, যকৃত শুকিয়ে যাওয়া, যারা কিছু খেলেই পেট ভার হয়ে আসে, পেটে বায়ু জমে, টক ঢেকুর চলে, বুক গলা জ্বালা করে, বিকালে উপসর্গগুলো বৃদ্ধিযুক্ত থাকে। শীর্ণ কুঞ্চিত চর্ম, কুব্জ দেহধারী হয়, ক্লান্তি, প্রতিক্রিয়া শূন্য ও শয্যাশায়ী হওয়ার মতো যাদের অবস্থা লাইকো তাদের পক্ষে উপযোগী। ডান দিকের হার্নিয়া তুলনীয় লাইকো ও চিলিডোনিয়াম উভয় ঔষধের সদৃশ্য। উভয় সদৃশ্য ঔষধ। চিলিডোনিয়ামের রোগীর পেটে অত্যন্ত কষ্টদায়ক বেদনা আছে। মাঝে মাঝে পেটে খোঁচা মারা ব্যথা হয়। রোগী প্রচন্ড গরম জিনিস খেতে চায়। লাইকোর ন্যায় ডানকে প্লাসকে বোলায় বেদনা হয়। রোগীর দেহ প্রস্রাব মল অত্যন্ত হলুদ বর্ণ হয়ে যায়। তবে লাইকোর ন্যায় বৈকালীন বৃদ্ধি চিলিডোনিয়ামে নির্দিষ্ট না। প্লাসবম লাইকোর মতো সকালে মুখ টক হয়ে যাওয়া থাকে। প্রাতিবৃত্তি নাক্সের লক্ষণ, নাক্সের বায়ু নিম্নগামী, লাইকোর ঊর্ধ্বগামী। সালফার উদরমের মল বেগের তাড়নায় রোগী দৌড়াতে থাকে। গরম কাতরতা সত্ত্বেও গোসলে অনীহা। বাম কক্ষিতে বায়ুর চাপ। মার্কসোল লাইকো যেমন ডান দিকে শুতে পছন্দ করে, মার্কসোল তা করে না। মার্কসোল বাম দিকে শয়। এছাড়া গর্ভস্রাব, জিহ্বা চঞ্চলে, লালাস্রাব ইত্যাদি পার্থক্য নিরূপণ করে। প্রায় মল বৃহদাকার, কঠিন, নড়াচড়ায় কষ্ট, প্রচুর পিপাসা, লিভারের ব্যথা, কাশির সঙ্গে নিঃশ্বাসের সঙ্গে নড়াচড়ায় বৃদ্ধি পায়। কোষ্ঠবদ্ধতা লক্ষণে মলদ্বারের আকঞ্চন বসন্ত বা মলদ্বারের আকঞ্চন বসত হয়ে থাকে, তখন লাইকো উপযোগী হয়। অবিরত কুন্তন, কিন্তু মল নির্গত হতে চায় না। নাক্স ভূমিকার ন্যায় নিষ্ফল মল ব্যাগ, কিন্তু অতৃপ্ত মল ত্যাগ। সরলান্তে মল ভর্তি থাকলেও কোনো মল ব্যাগ দেখা দেয় না। মল শক্ত হয়ে যায়। খন্ড খন্ড ও কষ্টদায়ক অসম্পূর্ণ মল ত্যাগ হয়। মলের প্রথম অংশ শক্ত, বের হতে রোগীকে কষ্ট দেয়, কিন্তু শেষের দিকে নরম ও পাতলা মল পাতলা যুক্ত মল বের হয়। মল ত্যাগের পর রোগীর মূর্ছাভাব ও দুর্বলতা প্রকাশ পায়। প্রবাসী কোষ্ঠবদ্ধ, প্রসব পরবর্তী কোষ্ঠবদ্ধতা, প্রথম ঋতুস্রাবের পর হইতে কোষ্ঠবদ্ধতা, শিশুদের কোষ্ঠবদ্ধতা, কিন্তু রোগীর মল ব্যাগ থাকা সত্ত্বেও মল বের হতে চায় না। দুধ এবং পেঁয়াজ সহ্য হয় না। বাঁধাকপি খেতে পারে না। উদরাময় দেখা দেয়। লাইকোর রোগীর উদরাময় ও নানা প্রকার লক্ষণ দেখা দিতে পারে। তবে লাইকোর চরিত্রগত লক্ষণে ওষুধ প্রয়োগ করে সকল প্রকার উদরামি আরোগ্য হওয়া সম্ভব। চর্মরোগ চাপা দেওয়ার পরে উদরাময়। শিশু কলেরায় মস্তিষ্ক আক্রান্ত হলে অর্থাৎ মেনিনজাইটিসের অবস্থা প্রাপ্ত হলে তখন লাইকো উপকার আসতে পারে। লাইকোর অশ্বপীড়ার লক্ষণও আছে, কিন্তু এই অশ্বপীড়ার লক্ষণগুলো অনেকই হতে পারে। সুতরাং খেতে না খেতে রোগীর পেট ভরে যাওয়া, পেটে বায়ু পূর্ণ হয়ে ওঠা, উদ্গার ওঠা অপেক্ষা বায়ু নিঃসরণে উপশম, বিকালে বৃদ্ধি ইত্যাদি লাইকোর চরিত্রগত লক্ষণগুলো যদি থাকে
তবে অনেক ধরনের অস্বস্তিরা আরোগ্য হতে পারে। মলত্যাগের পূর্বে মলদ্বারে শীতবোধ লাইকোর একটি বিচিত্র লক্ষণ। লাইকোতে সরলান্ত্রের ক্রিয়ার ন্যায় মূত্রথলিত অনুরূপ নিষ্ফল ক্রিয়া প্রবৃত্তি লক্ষ্য করা যায়। রোগী প্রচুর বেগ দিতে থাকলেও রোগী মূত্র ত্যাগ করতে অনেকক্ষণ বসে থাকতে হয়। প্রস্রাব স্থিরভাবে আসে, দিতে বাধ্য হয়। প্রস্রাব সাদা ও ঘোলা বর্ণের, প্রস্রাবে বালু কণার ন্যায় তলানি পড়ে। যদি রোগীর তরুণ অবস্থায় প্রস্রাবে এ ধরনের লাল বালু কণার ন্যায় তলানি থাকে, তবে তা সচরাচর লাইকোর একটি প্রবল লক্ষণ হয়ে থাকে। শিশুরা প্রস্রাব করার পূর্বে কেঁদে ওঠে। বোরাক্সের শিশু প্রতিবার প্রস্রাবের সময় কাঁদতে থাকে। চির প্রকৃতির লাইকোর রোগীরা যখন বেশ সুস্থ বোধ করতে থাকে, তখন প্রস্রাবে লাল বালু কণার ন্যায় তলানি পড়তে দেখা যায়। প্রস্রাব কমে যাওয়া, আবার প্রস্রাব একেবারে বন্ধ হয়েও যেতে পারে। অসারে প্রস্রাব হতেও দেখা যায়। রোগী প্রস্রাবে এক ধারণে অক্ষম হয়। রক্ত প্রস্রাব, বিছানায় শিশুদের মূত্রত্যাগের অভ্যাস, টাইফয়েড জ্বরে অসারে মূত্রত্যাগ। রোগী দিনে যতবার প্রস্রাব ত্যাগ করে তার চেয়ে রাত্রিতে অনেকবার প্রস্রাব করে। নেত্রামিরও লক্ষ্য করা যায়, এসিড প্রসরতা লক্ষ্য করা যায়। রাত্রিতে অতিশয় মূত্র লাইকোর একটি প্রবল লক্ষণ। ডান দিক দিয়ে কিডনি প্রদাহ, বেদনা লিঙ্গ প্রদেশে, কখনো কখনো পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। জীবনী শক্তি বিশিষ্ট, অতি শ্রান্ত ও ক্লান্ত, অর্থাৎ যে সমস্ত যুবক অভ্যাসেরত হয়ে বীর্য ক্ষয় করে দুর্বল মেরুদণ্ড বিশিষ্ট হয়ে পড়েছে, তাদের মস্তিষ্ক এবং জননেন্দ্রিয়ের শৈথিল্য এসে পড়েছে, তাদের পক্ষে লাইকো উপযোগী, কিন্তু এর অপপ্রয়োগ ক্ষতিকর। ঠিক তাই, লিঙ্গ ক্ষুদ্র, শিথিল ও ঠান্ডা হয়ে যায়। রোগী এমন অবস্থায় পৌঁছায় যে তার সঙ্গম প্রবৃত্তিও কমে যায়, এমনকি ক্ষেত্র বিশেষ কাম প্রবৃত্তি আদৌ থাকে না এবং লিঙ্গের উত্তেজনাটি প্রায় নষ্ট হয়ে যায়। বৃদ্ধদের ধ্বজভঙ্গ রোগে যখন তাদের কাম প্রবৃত্তি অত্যধিক থাকা সত্ত্বেও মোটেই লিঙ্গোদ্রেক হয় না, তখন উপযোগী হয়। এই যে লিঙ্গ শিথিল হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, কাম প্রবৃত্তি থাকা সত্ত্বেও এই ক্ষমতা পূর্ণ হয়ে যাওয়া, এই সমস্ত উপায়ে এক শ্রেণীর লোকের তার বউ চলে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ইদানিং রিসেন্টলি লাভ হইতে সে আরোগ্য লাভ করে। তবে এই অবস্থাটি যৌবনাবস্থার কুকর্মের প্রতিক্রিয়া হিসেবেই এসে থাকে। বিভিন্ন ওষুধের ধ্বজভঙ্গ বিভিন্ন কারণে হয়ে থাকে। ফসফরাসের ধ্বজভঙ্গ অত্যধিক যৌন উত্তেজনার কারণে এসে থাকে, কিন্তু লাইকোর বেলায় সঙ্গম ইচ্ছাটি পূর্ব ছিল, বর্তমানে নেই। ক্যালেডিয়ামেও সঙ্গম ইচ্ছা প্রবল হলেও ক্ষমতা লুপ্ত থাকে। সময় পূর্বে লিঙ্গোদ্রেক হলেও কার্যরত হতে গেলে লিঙ্গ শিথিল হয়ে পড়ে, এর উন্নতি হয় না। সঙ্গ ইচ্ছা প্রবল, অথচ ক্ষমতা নেই। স্ত্রীলোক দেখলে আলিঙ্গন করে বা চিন্তা করলে অসারে বীর্যপাত হয়। তবে কথা হলো কি, এই সমস্ত বিষয় অপেক্ষা রোগীর চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রাখতে হয়। এই ওষুধের মূত্রনালীর প্রদাহ সহ গনোরিয়ার স্রাব থাকে। লাইকোপোডিয়াম একটি অ্যান্টিসাইকোটিক ঔষধ। এতে স্ত্রী পুরুষ নির্বিশেষে তাদের জননাঙ্গে প্রচুর ডুমুর সদৃশ উদ্বেগ ও কষ্টদায়ক আচিল উৎপত্তির প্রবণতা থাকে। প্রস্টেট গ্ল্যান্ড নামীয় মূত্রাশয়ের মুখাশয় গ্রন্থির বিবৃদ্ধ ঘটতে দেখা যায়। স্ত্রী জননেন্দ্রিয় সম্পর্কে ঋতু সম্পর্কিত গোলযোগ, বহু মাস যাবৎ ঋতু বন্ধ বা অবরুদ্ধ অবস্থা, রোগীর নিত্যই শুষ্ক দেহ ও বিষণ্ণমনা হয়ে থাকে। দেহ পাণ্ডু রং বিশিষ্ট দুর্বল হতে থাকে, যেন ঋতুবতী হওয়ার যোগ্যতা সে হারিয়েছে। আবার এমনও হয় যে ঋতু বিলম্বে শুরু হয়, দীর্ঘকাল থাকে এবং পরিমাণে প্রচুর হয়। দক্ষিণ ডিম্বকোষে বেদনা, স্নায়ুশূল ও জরায়ু প্রদাহ। ডিম্বকোষে বেদনা, ডান দিক থেকে বাম দিকে যাওয়ার প্রবণতা। ডিম্বকোষে অর্বুদ, এপিথেলিওমা। যে সমস্ত মেয়েদের ঋতুমতী হওয়ার বয়স ঋতু দেখা দেয় না, স্তন যুগল সুগঠিত হয় না, ডিম্বকোষের কার্যকারিতা লোপ পায়, এমন অবস্থায় লক্ষণ সাদৃশ্যে লাইকো প্রতিক্রিয়া জাগিয়ে তোলে। লাইকোর গঠন প্রকৃতি বড়ই অদ্ভুত। এই অবস্থায় লাইকো ক্যালকিরিয়াফস ও ব্যারেটা কার্পের সদৃশ্য। ক্যালকিরিয়াফসের রোগিনী অতিশয় চঞ্চল প্রকৃতির, প্রকৃতিরও দিন দিন লম্বাটে হতে থাকে। মেরুদণ্ডের বক্রতা এসে দেখা দেয়। ক্ষুধা সত্ত্বেও রোগিনী জীর্ণ হতে থাকে। ব্যারেটাতে রোগিনী অত্যন্ত বোকাটে হয় এবং শরীরে নানা স্থানে গ্ল্যান্ড সময় বৃদ্ধি দেখা দেয়। আহারের পর তলপেটে বেদনার অনুভব, এই দুটি ওষুধেই লক্ষ্য করা যায়।
লাইকোর রোগীর যদিপথ এতই শুষ্ক থাকে যে সময় সহ্য হয় না, সঙ্গে সঙ্গে পরে জনের দেশ অত্যন্ত জ্বালা করে। এমন অবস্থায় লাইকো চমৎকার কাজ করে। গর্ভবতী না হয়ে স্তনের দুধ যা দেখতে পাই, ননী কপাট রুদ্ধ হয়ে যায়, এলোমিনা পালস রেটিনা প্লাম্বাম সাইলেশিয়ার মতো জ্বরে হতে সশব্দ বায়ু নিঃসরণ রোমিও লক্ষ্য করা যায়। জননেন্দ্রের শিরাগুলো ফুলে ওঠে, প্রদাহ স্রাব হাদে উৎপন্ন করে, তৎস জনিপথে জ্বালা, মলত্যাগকালে জননেন্দ্রিয়তে রক্তস্রাব, গর্ভাবস্থায় গর্ভস্থ সন্তান মনে ডিগবাজি খাচ্ছে, এই সমস্ত উপসর্গগুলা লক্ষ্য করা যায়। শ্বাসযন্ত্রের বেলায় শুষ্ক কাশি দিবারাত্রি চলতে থাকে, বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি, বাম দিকে শুলে বাড়ে, কাশি ঠোঁটে পেটে ব্যথা করে, শ্লেষ্মাস্রাব নুনতা স্বাদের, পাকস্থলীর উত্তেজনা প্রসূত হাঁপানি যুক্ত কাশিতে পেট ফাঁপা থাকলে এই ঔষধ ফলপ্রদ। পাকস্থলী এবং ষড়যন্ত্রের উত্তেজনা জনিত কাশি এবং হাঁপানিতে ঝিনঝিমারও ফলপ্রদ। এতে পাকস্থলীতে পাথর চাপানোর ভারবোধ মনে হয়, বমি এবং গা বমি বমি লক্ষণ থাকে, সন্ধ্যা থেকে বৃদ্ধি, কাশি চিত হয়ে শুলে উপশম। লাইকোর করার মধ্যে সুরসুর করে কাশির সৃষ্টি হয়, বক্ষে টান ভাব, সংকোচন এবং জ্বলন, শ্বাসকৃচ্ছতা, ধূসর বর্ণের পুরু রক্তময় পুজময় শ্লেষ্মাস্রাব, স্বাদ লবণাক্ত, আর্স পালস ফসফরাস, নাকে সর্দি ভর করে, প্রায়শই তা বুকে গিয়ে উপস্থিত হয়, বুকে বাঁশি তীক্ষ্ণ শব্দ, সাই সাই করা শব্দ, শ্বাসকষ্ট হতে থাকে। এই সমস্ত লক্ষণগুলা মেজর কোনো লক্ষণ নয়, অনেক ওষুধে এই সমস্ত লক্ষণগুলা থাকে। সুতরাং আমরা একটা রোগীর চরিত্রগত লক্ষণের দিকে লক্ষ্য রাখবো। শীর্ণ বালকদের শুষ্ক কাশি, নিউমোনিয়া ভালো হয়ে যাওয়ার পর শুষ্ক বিরক্তিকর কাশি যা বহুদিন চলতে থাকে, বুকের সাই সাই শব্দ, হাত পা ঠান্ডা, মুখমণ্ডল গরম সহ বুকে যন্ত্রণা হতে থাকে, মাথার গরম বোধের জন্য রোগী মাথা খোলা রাখতে চায়, প্রতিক্রিয়ার অভাব। যদি জানতে পারা যায় যে এ কাশি রোগীর তার পূর্বেকার নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হওয়ার পর থেকে ভুগছে, তবে লাইকোর কথা চিন্তা করা প্রয়োজন। কার্বোভেজো এমন অবস্থায় উপযোগী। উচ্ছেদ নিউমোনিয়ার ক্ষেত্রে যেখানে রোগীর ফুসফুস বেষ্টনী ও হৃদপ্রদেশে রক্ত সঞ্চয় জনিত নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হতে থাকলে অন্যান্য ওষুধের ন্যায় লাইকোর বিষয়ে ভাবা উচিত। নিউমোনিয়া বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যখন ফুসফুস যকৃতের ন্যায় কাঠিন্য প্রাপ্ত হয়, এ সময় রোগীর কপাল কুঞ্চিত হয়ে পড়ে, নাকের পাতা দুটি উঠানামা করে, ঘন হলদে বা সবজি পুজের ন্যায় বয়ে উঠে। লাইকোতে আরেক ধরনের শ্লেষ্মাস্রাব হতেও দেখা যায়, যেন ওই স্রাব শক্ত দড়ির মতো প্রচুর পরিমাণে ঘন হলদে বা সবজি পুজের ন্যায় নির্গত হয়। শিশুদের মুখে স্পষ্ট সর্দির ঘর ঘর শব্দ, নাকের পাখার সংকোচন ও প্রসারণ, ইন্টিম টার্ট, ফসফরাস, টেলিডোনিয়াম এগুলাতেও লক্ষ্য করা যায়। এবং গোয়ের তুললে অক্ষমতা, প্রথমে ডান ফুসফুস আক্রান্ত হয়ে বাম দিকে যাওয়ার প্রবণতা থাকে। শিশুকালে শিশুর নাক বুঝে যাওয়ার লক্ষণ দেখা দেয়। শিশু নিদ্রার মধ্যে নাক রগড়াতে শিশু নিদ্রা ভঙ্গ হয়। নাক বমিকে মবিলাতেও লক্ষ্য করা যায়। লাইকোর লক্ষণে শিশু নাক রগড়াতে ঘুম ভেঙে হতবিহ্বল হয়ে পড়ে, কাউকে চিনতে পারে না। এই যে চিনতে না পারা, বিপুল হওয়া ভাবটা আগেও পূর্বেও বলেছি, সেটা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে গলা ঘর যাই হোক না কেন, এতে আমরা ইন্টিম টার্ট না লাইকোর কথাই চিন্তা করবো। ভয়াত্ম চিত্তে এদিক ওদিক চেয়ে দেখে মেজাজটি খুব খারাপ হয়ে যায়, কিন্তু যখন সে প্রকৃতস্থ হয় তখন সে রেকর্ডে যাকে বা তাকে লাথি ছুড়েও চিৎকার করতে থাকে, তখন লাইক উপযোগী হয়ে থাকে। রাজভূমিকায় সর্বদা নাকটি বুঝে থাকে, কিন্তু আদৌ সর্দি থাকে না, মেজাজটি বড়ই খারাপ থাকে এবং রোগী শীতকাতর হলেও ঘরের মাঝে নাক বুঝে যাওয়া বৃদ্ধি পায়। ঘরের বাইরে গেলে উপশম এবং নাক্সের নিষ্মল থেকে প্রবৃত্তি লাইকোতে উচিত দেখা গেলেও লাইকোর মতো বৃদ্ধি নাক্সে নেই। ঠিকটাই সর্দিস্রাব অতি শীঘ্রই শুকিয়ে যায় যে নাসারন্ধ্র থেকে আদৌ তা বের হয় না। নাসারন্ধ্রে কেবল শুষ্ক মামরি পড়ে এবং কেবল তা ছেড়ে ফেলে যাবার নিরন্তর প্রবৃত্তি। কপালে ও নাসিকার মূল দেশে ভারবোধ এবং প্রচন্ড বেদনা এই ওষুধের বৈশিষ্ট্য। যে কোনো রোগ লক্ষণে, নাসিকার লক্ষণে যদি কপালে ঠিক মধ্যস্থানে দুই ভ্রুর মাঝখানে যদি ব্যথা থাকে, তাহলে এক্ষেত্রে আমরা ঠিকঠাক কথা স্মরণ করতে পারি। লাইকোর বৃদ্ধি
বৃদ্ধিকাল ও নাকের পাখা ওঠা পড়া এতে নেই। সেম্বু গাছেও শিশুর নাক বুঝে যাওয়ার লক্ষণ আছে। শিশু অকস্মাৎ ঘুম থেকে দম বন্ধ হয়ে জেগে উঠে মুখমণ্ডল নীলাভা প্রাপ্ত হয়। শিশু শ্বাস নিতে পারে না কিন্তু নির্গত করতে শিশু শ্বাস নিতে পারে কিন্তু নির্গত করতে পারে না। নিদ্রাকালে চর্ম শুষ্ক কিন্তু জাগ্রত হলে প্রচুর ঘর্ম, এই ওষুধের বৈশিষ্ট্য। এখন এই যে ঘর্মের বৈশিষ্ট্যটা, এটা একটা খুবই চমকপ্রদ লক্ষণ যে নিদ্রাকালে চর্ম শুষ্ক থাকে। যখন সেম্বু গাছের রোগীরা ঘুমিয়ে পড়ে তখন তার শরীর কিন্তু শুষ্ক হয়ে যায়। যখনই না সে জেগে ওঠে তখন প্রচুর ঘর্ম হতে থাকে। এটা এই ওষুধের একটি অদ্ভুত লক্ষণ এবং সমস্ত ওষুধের থেকে এটাকে পার্থক্য করে। ঠিক তেমনি যদি আমরা লক্ষ্য করি যে চোখ বন্ধ করে ঘুমের ভান করলেও কারো শরীর যদি ঘেমে যায় কিন্তু চোখ খুলতেই সেই গর্ভের উপশম হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে সেম্বু গাছের বিপরীত লক্ষণে আমরা কোনিয়ামের কথা চিন্তা করব। মহিলা শিশুর মেজাজটাই উল্লেখযোগ্য। অতিশয় রুক্ষ মেজাজ কিছুতেই সন্তুষ্ট করা যায় না এবং সর্দি অবস্থায় যে লক্ষণই থাকুক না কেন ঘুমের মধ্যে শিশুর শুষ্ক কাশি চলতে থাকে কিন্তু নিদ্রা ভঙ্গ হয় না। শিশুকে কোলে নিয়ে নিরন্তর ঘুরে বেড়াতে হয়। ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া ইত্যাদি শ্বাসযন্ত্রের পীড়ায় লাইকোর সাথে টেলিডোনিয়াম, ফসফরাস ও সালফারের তুলনা করা প্রয়োজন। এন্টিমটার্ড নাকের পাতা উঠা পড়া আছে, তবে লাইকোর মতো পেটে বায়ু সঞ্চয় কোষ্ঠবদ্ধ লক্ষণ নেই। বরং এন্টিমটার্ডে বুকে শ্লেষ্মার ঘর শব্দ শুনে মনে হয় সামান্য কাশি দিলে অনেকটা শ্লেষ্মা উঠে আসবে, কিন্তু বাস্তবে একটুও উঠে না। এন্টিমের যে সিমের মতো ঘুম ঘুম ভাব থাকে এবং ডান দিকে শুলে উপশম। এমন কার্বোলাইকনের নাক বুঝে যাওয়া ও নাকের পাতা উঠা পড়া আছে, কিন্তু লাইকোর অন্যান্য চরিত্রগত লক্ষণ এমনে নাই। এমনে বুকে সর্দি জমে, অক্সিজেনের অভাববশত রোগী নিঃশ্বাসের জন্য হাঁপিয়ে ওঠে, মুখ যেন নীল জড়িয়ে যায় এমন দেখায়, অচৈতন্যতা প্রকাশ পায়। শিশুদের নাক বন্ধ হয়ে যায়। দিনের বেলায় তরল সর্দি এবং রাত্রিকালে নাক বন্ধ এমন কার্বের বিশেষ লক্ষণ। এছাড়া প্রাতঃকালে আহারের পর এবং মুখ ধোয়ার পর নাসাপথে রক্তস্রাব এমন এর একটি বৈশিষ্ট্য। শীত কাতরতা কিন্তু গোসল করতে চায় না। ফসফরাস ও নাকের পাতা উঠা পড়া ভাব আছে, তবে পার্থক্য হলো ফসফরাস বরফের ন্যায় ঠান্ডা পানীয় পান করতে চায় কিন্তু লাইকো গরম খাদ্য পানীয় পছন্দ করে। লাইকো উদর ও বক্ষদেশে পূর্ণতা অনুভব করে কিন্তু ফসফরাস ওই অবস্থায় শূন্যতন অনুভূতি বর্তমান থাকে। লাইকো রোগীর মিষ্টি দ্রব্যাদি পছন্দ, ফসফরাসের পছন্দ ঝাল ও লবণাক্ত। লাইকো যেমন কোষ্ঠবদ্ধ নির্দিষ্ট, ফসফরাসের তেমনি তরল মন নির্দিষ্ট। তবে কথা হলো রোগীর পরিণতি অবস্থায় যখন যক্ষার সুস্পষ্ট নিদর্শন স্বরূপ শ্লেষ্মার সাথে রক্ত বা শুধুই রক্ত বমন লক্ষণ এসে পড়ে, তখন সেক্ষেত্রে সদৃশ্য লক্ষণ থাকা সত্ত্বেও ফসফরাস, সালফার, হিপার সালফার, সাইলেসিয়াম, মার্শাল ইত্যাদি ওষুধগুলা বিপজ্জনক। তবে লাইকো সর্বাবস্থাতেই লক্ষণ সদৃশে প্রয়োগে বিপদের কোনো সম্ভাবনা নেই। লাইকোর পর অনেক সময় অনুপূরক হিসেবে সালফারের লক্ষণ আসতে পারে, কিন্তু সালফারের নাকের পাতার উঠা পড়ার লক্ষণ নেই। চেলিডোনিয়ামেও নাকের পাতার উঠা পড়ার লক্ষণ আছে এবং লাইকের অনেক লক্ষণের সঙ্গে সাদৃশ্য থাকলেও লাইকোর ন্যায় বৈজ্ঞানিক বৃদ্ধি নেই। চেলিডোনিয়াম লাইকোর চেয়েও অধিক গরম খাদ্য পানীয় পছন্দ করে। জিহ্বা থাকে বড়, থলথলে, হলদে ও দন্তের ছাপযুক্ত এবং ডান দিকে স্কন্ধাস্থি স্কেপুলা বনের নিচে একটা নিশ্চল ব্যথা থাকে। চোখ, মুখ, হাত, পা সর্বশরীর হলুদ বর্ণ ধারণ করে। হৃৎপিণ্ডের বেলায় আমরা প্রত্যবৈকালীন বুক ধরফর করা, তৎসব পেট ফাঁপা থাকে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে খাওয়ার পর বুক ধরফর করে, ক্যালকিরিয়া, পালস, কার্বোভেস, নাক ভূমিকা। সন্ধ্যার পর শায়িত অবস্থায় হৃদস্পন্দন তারই দ্রুত, মুখমণ্ডল ও পা শীতল হলে লাইকো উত্তম। হৃদযন্ত্রের পীড়ার সাথে নাকের পাতা উঠা নামা করে। ধমনীর স্থিতাবস্থায় জড়িত টিউমারের উৎপত্তি। ধমনীয় স্থিতাবস্থায় টিউমারের উৎপত্তি ব্যারেটারও একটা লক্ষণ। হৃদধমনীয় রোগ, রোগী বাম দিকে শুতে পারে না। পৃষ্ঠদেশে স্কন্ধাস্থিদ্বয়ের মাঝখানে অঙ্গারের জ্বলন, কোমরে বেদনা, যেমন লাইকোপোডিয়াম আমরা লক্ষ্য করি। ফসফরাস ও মেডোনাইনও সেটা একটা উল্লেখযোগ্য লক্ষণ।
অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে চির প্রকৃতির গেটেবাদ যুক্ত ধাতু বিশিষ্ট রোগী মাথা ধরার সঙ্গে পর্যায়ক্রমে আসে। যখন মাথা ধরা থাকে তখন গেটেবাদ দেখা দেয়, মাথা ধরা না থাকে তখন গেটেবাদ দেখা দেয়, আবার যখন মাথা ধরা থাকে তখন গেটেবাদ থাকে না। এখন এই সমস্ত এই পর্যায়ক্রমিক রোগগুলাকে চিকিৎসা করার জন্য সুদূর প্রসারী চিন্তা ভাবনার প্রয়োজন এবং ধীশক্তির অধিকারী হতে হবে। কেননা পর্যায়ক্রমিক রোগগুলোর বেলায় এমনও ঘটে যে একটা রোগী হয়তো কোনো এক সময় আসলো গেটেবাদ নিয়ে, তার গেটেবাদের উপর চিন্তা ভাবনা করে কোনো একটা ঔষধ প্রয়োগ করা হলো, দেখা গেলো সেই রোগটা সেরে গেল। তার কিছুদিন পর হয়তো আসলো সেই রোগীটাই যে মাথা ধরা নিয়ে, তখন তার মাথা ধরার আরেকটা আলাদা ঔষধ করা হলো, প্রয়োগ করা হলো, তখন সে মাথা বাদ দিয়ে আবার গেল, চলে গেল। আর কিছুদিন আবার দেখা গেল সে গেটেবাদ নিয়ে আসছে। এই যে পর্যায়ক্রমিক অবস্থাগুলা, সেই অবস্থাগুলা যে ঔষধের সাথে সম্পৃক্ত তা আছে, সেই ওষুধ প্রয়োগ না করা পর্যন্ত কোনো সময় যাবে না। সুতরাং পর্যায়ক্রমিক ওষুধগুলো সম্পর্কে আমাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকতে হবে। এরকম এরকম দৃশ্য আমরা আর্সেনিকেও দেখতে পাই। সুতরাং পর্যায়ক্রমিক রোগগুলোর বেলায় আমাদের সচেতন হওয়া প্রয়োজন, না হলে চিকিৎসা সম্পূর্ণভাবে করা যাবে না। আবার যখন আবার দেখি যে মূত্রে বালুকণার তলানি পড়া অবস্থার সঙ্গেও গেটেবাদে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হতেও দেখা যায়। অর্থাৎ যখন মূত্র বালুকণার তলানি থাকে তখন গেটেবাদ থাকে না, এবং মূত্র যখন স্বচ্ছ থাকে তখন গেটেবাদ দেখা দেয়, তোর সঙ্গে মাথা ব্যথাও থাকে। যে এই সমস্ত বিষয়গুলা চিন্তার প্রয়োজন। লাইকোপোডিনের পদদ্বয়ে এক প্রকার অস্থিরতা আছে, যার জন্য রোগী নিদ্রা যেতে পারে না, ঠিক আর্সেনিকের ন্যায়। মধ্যরাত্রি পর্যন্ত নিদ্রার ব্যাঘাত ঘটায়। অঙ্গাদির অসারতা, রাত্রিতে অঙ্গাদিতে টেনে ধরার ন্যায়, ছিঁড়ে ফেলার ন্যায় যন্ত্রণা, বিছানার গরমে ও চলে বেড়ালে উপশম। এখানেও বিষয়টা আবার যে রাষ্ট্র চিন্তা করে রাষ্ট্র প্রয়োগ করে যেতে থাকলেই কিন্তু সার্বিক উন্নতি হবে না। সুতরাং এই বিষয়গুলা দেখতে হবে। আবার চিকিৎসার বিষয়টা এমনও যে খুব উপদ্রবটা যদি খুব শক্তিশালী ভাবেই হয়ে থাকে, তখন একটা সদৃশ্য অনুযায়ী হয়তো একটা তরুণ প্রকৃতির ওষুধ দিয়ে তারপর তার ধাতুগত লক্ষণের দিকে আমাদের ফিরে যাওয়া লাগবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। অঙ্গাদির অসারতা, রাত্রিতে অঙ্গাদিতে টেনে ধরার নাই, ছিঁড়ে ফেলার নাই যন্ত্রণা, বিছানা গরমে ও চলে বেড়ার উপশম। পুরাতন সবিরাম জ্বরে এ ধরনের লক্ষণ থাকলে লাইকো আরোগ্য করে ঔষধ হয়। বাহুদয়ে ভারবোধ, পুরাতন সন্ধিবাদে সন্ধিস্থল গুলোতে খড়ির ন্যায় পদার্থ সঞ্চিত হয়। পদতে প্রচুর ঘর্মস্রাব, চলতে ফিরতে গোড়ালিতে বেদনা, হাতে পায়ের আঙ্গুলগুলো সংকুচিত, পদতলে বেদনাদায়ক করা, সায়াটিকা ডান দিকে বৃদ্ধি পায়। বেদনাক্রান্ত পার্শ্বে চেপে শুতে পারে না, তবে উত্তাপে এবং চলাফেরায় উপশম। পায়ে স্থায়ীভাবে শিরা ফুলে ওঠে, এক পা গরম অপর পা ঠান্ডা। এটি একটি লাইকোর অদ্ভুত ও বিশেষ লক্ষণ, এবং যে কোনো রোগীর বেলায় এটা নির্দিষ্ট হয়ে থাকে। চায়নাও ডিজিটালিসও এই লক্ষণ থাকলেও এটি লাইকোর একটি বিশিষ্টতা, এবং এই লক্ষণের উপর নির্ভর করে অনেক জটিল রোগ আরোগ্য করা সম্ভব হতে পারে। পায়ের পাতায় সুদজনিত ফোলা, সুদ প্রথমে পা গুলোতে শুরু হয়ে ক্রমে ক্রমে উপরের দিকে ওঠে। রোগীর শরীরের নিচের অংশ ফুলে, উপরের অংশ হাত ও বুকের পেশিগুলো শুকিয়ে যায়। পেট ফোলা, পা ফোলা ক্ষত দেখা দেয়। সুদের সঙ্গে পা ফোলা ও তাতে ঘা হলে লাইকো রাষ্ট্র ও আর্সেনিক উপযোগী হয়। লাইকো যকৃত আক্রান্ত হলেই বেশি হয়। এপিসে তা কিডনি আক্রান্ত জনিত হয়ে থাকে। তবে যাই হোক, এপিসের রোগীর পিপাসাহীনতা, শ্বাসকষ্ট, উত্তাপে ও গরম ঘরে রোগ লক্ষণের বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম, এটা মনে রাখতে হবে। লক্ষণ সদৃশে লাইকো যকৃত হৃৎপিণ্ডের রোগ সহ বহু সুতে উপযোগী হয়ে থাকে। লাইকোদের লক্ষণ ক্রমান্বয়ে উপরের দিকে উঠে এসে অন্ডকোষ গুলোতে পানি জমে ও ওইগুলোকে স্ফীত করে তোলে, এবং উদর পানি সঞ্চয় ঘটে। সুদ বেদনাহীন পক্ষাঘাতগ্রস্ত হয়। আমরা ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল ধাতু রোগীদের সর্বপ্রকার জ্বরে লাইকোপোডেমি উপযোগী হতে পারে। যেমন সবিরাম জ্বরে লাইকোর লক্ষণে শীত ধেয়ে আসে, শীতের উপর শীত আসতে থাকে, এরপর তাপাবস্থা দেখা না দিয়ে গর্ভ দেখা দেয়, যদিও বা কখনো সামান্য তাপাবস্থা থাকে, এবং তা যতক্ষণ চলতে থাকে ততক্ষণ অম্লোদ্গার, অম্লববন, পেট ফাঁপা দেখা দেয়, এবং লক্ষণগুলো বিকালের দিকে বৃদ্ধিযুক্ত থাকে। গর্ভাবস্থার পর বা তাপাবস্থা
যে অবস্থায় হোক না কেন, লাইকোর নিজস্ব বিশেষত্ব গরম পানির আকাঙ্ক্ষা এই অবস্থাতেও বর্তমান থাকে। রোগী একা থাকতে চায় না। রোগী প্রাতকালে শয্যা থেকে পর হতে অল্প অল্প শীত ভাবটি চলতেই থাকে, এমন কথাও রোগী বলে থাকে, এবং এটিও একটি বিশেষত্ব বলা চলে। টাইফয়েড জ্বরে এই অবস্থায় প্রথম দিকেই লাইকোর প্রয়োজন হয় না। অনেক ওষুধ দিয়েও ফল না পেলে, বা যে জ্বরটি বহুদিন হয়ে গেল এখনো আরোগ্য হচ্ছে না, দেখতে দেখতে রোগীর বিকার অবস্থা, অজ্ঞানতা, নিম্ন জল ঝুলে পড়া, বিড়বিড় করে বকা, অসারে মূত্র ত্যাগ করা ইত্যাদি লক্ষণ দেখা যায়, এবং দ্বিতীয় সপ্তাহের শেষেও গায়ের জোরে টাইফয়েডের একটা রেশ যেটাকে বলা হয় আর কি, সেই উদ্বেগ বের না হলে উপযোগী। ধীরে ধীরে রোগীর এমন অবস্থা আসতে থাকে, তখন দেখা যায় রোগীর অর্ধনিমীলিত চক্ষুদ্বয়, শূন্য দৃষ্টি, চোখের ভেতর ক্লেদ সঞ্চয় হয়, নিদ্রাকর্ষণে চমকে ওঠে, ক্রমেই যেন অজ্ঞান ভাবটি আরো বেড়ে যাওয়া, দুই চারটি ভুল বাক্য ব্যবহার করা, বালিশে কোণ টানতে থাকা, শূন্যে হস্ত প্রসারিত করে কিছু ধরতে চাওয়া, এই সমস্ত উপসর্গাদির সঙ্গে পেটে বায়ু সঞ্চয়, কোষ্ঠবদ্ধতা, নাকের পাতা উঠা পড়া ইত্যাদির প্রতি দৃষ্টি দিলে লাইকোর চিত্র ভেসে উঠবে। কিন্তু অবস্থাটি যদি আরো জটিল পর্যায়ের দিকে অগ্রসর হয়, তখন সংজ্ঞাটি একেবারে বিলুপ্ত হয়ে যায়। নিম্ন চোয়াল সম্পূর্ণ একেবারেই ঝুলে পড়ে, মূত্রের মাঝে লাল বালুকণার তলানি জমে, মূত্র একদম অসারে বাহির হতে থাকে, নিঃশ্বাসের সঙ্গে নাক ডাকা ও গলায় ঘর শব্দ হতে থাকে। প্রকৃতপক্ষে এই অবস্থাটি একটি মারাত্মক পর্যায়ের। সুতরাং সময় মতো চিকিৎসা হলে এই অবস্থাটি আর আসতে পারত না। নানা প্রকার জ্বর, যেমন সবিরাম, স্বল্প বিরাম, অবিরাম, টাইফয়েড, চুতিকা জ্বর, টিউবারকুলার জাতীয় জ্বর, সেপটিক ফিভার, কম্পের উপর কম্প দিয়ে জ্বর ইত্যাদি সর্বপ্রকার জ্বরে লাইকোর ক্রিয়া অসাধারণ। তবে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ জ্বর অবস্থায় লাইকোর সাধারণ প্রকৃতি। নিদ্রায় লাইকোপোডিয়া রোগী নিদ্রিত অবস্থায় হায় হা করে থাকে, সম্ভবত নাসিকা বন্ধ থাকার জন্য এটি হয়ে থাকে। চোখ আধবুঝা অবস্থায় মুখ শীতকাতে থাকে, নাক খুঁটতে থাকে, ঘুমোতে ঘুমোতে হাসে। রোগীর দিনের বেলায় বেশি নিদ্রা হয়, রাত্রে অনিদ্রা। রাতে ঘুম ভাঙার পর বিভিন্ন ধরনের চিন্তার উদয় হয়। ঘুমের ভেতর রোগী একটুও শান্তি পায় না, ঘুমের মাঝে কেঁদে ওঠে, দুঃস্বপ্ন দেখে, চমকে ওঠে, এবং কোনো কোনো ঘুম ভেঙে গিয়ে রাত্রি 4টায় রোগী সম্পূর্ণ জেগে ওঠে, আর ঘুম হয় না। তুলনা করতে গিয়ে নার্স ভূমিকা, রোগীর রাত্রি 3টা-4টার পর পুনরায় ঘুমিয়ে পড়ে এবং সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে ওঠে। লাইকো শিশুর নিদ্রার পর ক্রোধ প্রকাশ পায়, পা ছুটতে থাকে, এবং প্রকৃতিস্থ হওয়ার পর খাওয়ার জন্য মুখ না ধুয়ে বায়না ধরে। চর্ম লক্ষণে চর্মের উপর কত লক্ষণ দেখা যায়। ঠান্ডায় উপশম, যেমন ফ্লোরিক অ্যাসিড, লিডাম, নেত্রমসাল। চর্মের মামড়ি লেগেই থাকে, ছাড়তে চায় না, বরং আরো মামড়ির উৎপত্তি ঘটে ও খসে পড়ে না। সিভিলিস দূষণ রুপিয়া নামক চর্মপীড়ায় চ্যাপ্টা হয়ে লেগে থাকে। চামড়ার নিচে ফোড়ার উৎপত্তি, বড় আকারের ফোড়া সৃষ্টি, বিস্তারশীল ক্ষত, পুরাতন একজিমা, এর সঙ্গে প্রস্রাবের গোলযোগ, উদর সংক্রান্ত যকৃত সম্বন্ধীয় উপসর্গাদি বর্তমান থাকে। সহজেই রক্তস্রাব হয়, চর্ম পুরু হয়ে যায় এবং কাঠিন্যতা দেখা দেয়। আমপাত গরমে বৃদ্ধি পায়, মুখমণ্ডল এবং নাসিকায় বাদামি বর্ণের ছোপসমূহ লক্ষ্য করা যায়। চুলের আবির্ভাব ঘটে, শিরাস্ফীতি ও জ্বরের উৎপত্তি এবং টানলে প্রসারিত হয় এমন টিউমার লাইকোতে লক্ষ্য করা যায়। করতলের চর্ম শুষ্ক ও কুঞ্চিত, অকাল বার্ধক্য, চুল পেকে যায়, ভীষণ চুলকানি, ফাটাযুক্ত চর্মোদ্ভেদ, পায়ে এবং উদরের দুর্গন্ধযুক্ত চটচটে ঘর্মস্রাব, সোরাইসিস, শোথ। এখন তাহলে শেষ পর্যায়ে চলে আসলাম। তো এখন লক্ষ্য করে যদি দেখি যে ওরা রাজবৃদ্ধি গুলা, বৃদ্ধির কথা তো ওষুধের মাঝেই সবগুলাই উল্লেখ করা হয়ে থাকে, তবু বলে যায় যে বেলা বৃদ্ধি বেলা 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, ডান দিক থেকে বাম দিকে পর্যন্ত, ঊর্ধ্ব থেকে নিম্ন দিক পর্যন্ত শীর্ণতা, পরিশ্রমে অনিদ্রার পর মস্তিষ্ক ও মানসিক অবস্থার বৃদ্ধি ঘটে। হ্রাস, মস্তিষ্ক মেরুদণ্ডের যন্ত্রণা ব্যতীত সমস্ত লক্ষণই উত্তাপে উপশম, গরম খাদ্য, পানি এবং কোমরের কাপড় আলগা করলে উপশম। সম্বন্ধ আয়োডিয়ামের সঙ্গে
অনুপূরক সম্বন্ধ। যদি লক্ষণ সদৃশ হয় তবে প্রথমে সালফার, এরপর ক্যালকিরাকার ও পরে লাইকোপোডিয়াম ব্যবহার করা যেতে পারে। ডাক্তার এলিনের মধ্যে ক্যালকিরাকাম, কার্বোবেসিলিক অ্যাসিড এবং সালফারের পর লাইকোপোডিয়াম ব্যবহার করার কথা বলা আছে। যাই হোক, সচরাচর আমরা ওই দিকে সাধারণত যাই না। সালফারের পর আমরা লাইকো প্রয়োগ করি না। গ্রাফাইটিস এবং চিলিডিউরিয়াম লাইকের সঙ্গে ওর অনুপূরক সম্বন্ধ। পুরাতন রোগের চিকিৎসা করতে লাইকোর পূর্বে একটি দূষক ঔষধ প্রয়োগের বিধান লক্ষ্য করা যায়। রোগী তথ্য: রোগীর বয়স 63 বছর, মাঝারি গরম, কয়েকদিন হয় অল্প অল্প করে বাম চোখের নিচের পাতায় ব্যথা হতে থাকে। শুধু চোখ মিটমিট করলে একটু ব্যথা লাগে, কিন্তু বাম চোখের নিচের পাতা বেশ খানিকটা ফুলে যায় এবং চোখের পাতার নিচের জায়গাটা কালচে হয়ে থলির ন্যায় ঝুলে পড়ে। দেখতে বিভৎস দেখাচ্ছিল। 30 বছর পূর্বে একবার এই রোগটা হয়েছিল, তবে এত জটিল ছিল না। যা হোক, এই রোগী আমার কাছে আসলে 20 দিন পূর্বে লিভারের স্থানে ব্যথা ও গ্যাসের জন্য লক্ষণ অনুসারে লাইকোপোডিয়াম দেওয়া হয় এবং এতে করে গ্যাসের সমস্যাটা ভালো হয়ে যায়। রোগীর উপস্থিতিতে কয়েকজন ডাক্তার বন্ধু আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রোগীর চোখের এমন বিভৎস অবস্থা থেকে কেউ কেউ বললেন পালস, কেউ বললেন স্টাফিসেক্সিয়া, কেউ বললেন চোখের নিচের পাতা ফোলা, দেন। আমি তখন এমন অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। কিছুক্ষণ চিন্তা করার পর তাদের উত্তর দিলাম না, কোনো ওষুধই দেব না, বরং তাদের বললাম ধৈর্য ও অন্তর্দৃষ্টি দিয়ে রোগীর এই বিষয়টি আমাদের বুঝতে হবে এবং ঔষধ পুনঃপ্রয়োগ বা পরিবর্তন এই বিষয়টি ভাবতে হবে। আমি বললাম এখানে আমার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ডাক্তার সাহেবরা তখন ওই একই কথা বলতে লাগলেন যে নতুন লক্ষণ এসেছে, এখন ওষুধ দিতে হবে না। আমি বললাম দ্বিতীয় ব্যবস্থাপত্রের সময় এসেছে এবং প্রথম ব্যবস্থাপত্র যেহেতু কার্য করছে, এখন তার মূল্যায়ন করতে হবে, নতুবা চিকিৎসা কার্য পণ্ড হয়ে যাবে। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে বললাম যে কোনো ওষুধই দেব না, কারণ এর লক্ষণ রোগীর 30 বছর পূর্বে একবার দেখা দিয়েছিল। এছাড়া নতুন কোনো লক্ষণ আসলে যে সঙ্গে সঙ্গে ওষুধ পরিবর্তন করে ফেলতে হবে এটাও ঠিক নয়, কারণ রোগীর অজানা কিছু বিষয় থেকে যায় যা রোগীর হয়তো মনে থাকে না। সুতরাং সব মিলিয়ে আমাকে ধৈর্য ধারণ করাই বাঞ্ছনীয় এবং এতে রেজাল্টও আসে ভালো। আমি সবাইকে আরো 5-7 দিন অপেক্ষার পর প্রয়োজন হলে ওষুধ দেবো বললাম। আজ তার 10ম দিন। রোগী আসলে আজ 10ম দিন আমার চিকিৎসা সময়ের 10ম দিন, আজকে 10ম দিন না, আজ তার 10ম দিন। রোগী আসলে দেখলাম চোখের ওই বেহুশ অবস্থাটা তার নেই। চোখের পাতার লুমের একটি জায়গায় ছোট্ট ফুসকুড়ির মতো হয়ে তা থেকে সামান্য পুঁজের মতো নির্গত হয়ে সেটি নাকি ভালো হয়ে যায়। অবশ্য প্রথমে তার ছোট্ট একটি অঞ্জনির উপায় প্রকাশ পেয়েছিল। চোখের লক্ষণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার অন্য কোনো ওষুধই লাগে না। আবার এটাও ঠিক যে চোখের এই ধরনের অবস্থা ভয়ের বিষয়ও ছিল, কেননা এমন অবস্থা ক্যান্সারের ইঙ্গিত বহন করে। সুতরাং চিকিৎসা বিষয়ে সাবধানতা একমাত্র বাঞ্ছনীয়। কোনো ভুল হলে বিপদের সম্ভাবনাই বেশি থাকে এবং এখানে আমি কোনো ভুল করিনি। ধন্যবাদ সবাইকে। আমার লাইকোপোডিয়াম পড়া শেষ হলো।